আমি তখন আমার একটা খুবই অ্যাভারেজ খারাপ রেজাল্ট হয়েছিল এবং অঙ্কে পেয়েছিলাম 4। বোঝো, মাকে বোঝাচ্ছি, বোঝো, মা তো হাতের সামনে ঝাঁটা ছিল না, তাই না যা দিত ওই দিন আমাকে। ওই কেল্লা ফতের অঙ্কুশ কে সঙ্গে যদি তোমার আজকে দেখা হয় তাহলে কি বলবে তাই? কিন্তু যদি আমি ভাবি যে আমিও তো হ্যাঁ বলেছি, তাহলে 2 মিনিটের জন্য নিজেকে একটু বোকা ভাবতে অসুবিধা নেই তো? প্রথম কবে বুঝতে পারলে যে হ্যাঁ ঠিক আছে, মানুষের ভালোবাসা পেয়ে না আমি অঙ্কুশ হয়েছি? এরকম হওয়া উচিত। লাইক তবে চল পয়েন্টটা করি, আমি তখনই পুক করে মার দেবো। চল 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 চল। ঐন্দ্রিলা ইন্ডাস্ট্রির, কিন্তু এমন হয়ে গেছে এখন মারবে আমাকে যে আমাকে ইন্ডাস্ট্রির বানিয়ে দিলে। এস্টাবলিশ করতে পারবো তো, এই ভয়টা কখনো ছিল? মানে বলে না যে যেদিকে তোমার ডেস্টিনি থাকবে তোমার এভরিথিং উইল ড্রাইভ ইউ টু দ্যাট ডিরেকশন। আর আরেকজন কে আমাদের না একটু আরো বেশি না একটু নিজেদের উপর বিশ্বাস করে অনেস্টির সাথে ছবি বানাতে হবে। যদি তুমি বলো সিটি হাততালি কিন্তু ঘুষি মারা লাথি মারাতে পড়ে না, সিটি হাততালি পড়ে যে রিজনে ঘুষি আর হাততালিটা মারা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আজকের এপিসোডে আমাদের সঙ্গে কে আছেন সেটা তো আপনারা দেখলেন, কিন্তু সব মানুষের সঙ্গে না কিছু গল্প জড়িত থাকে। দোতলার বাড়ির ওপরের ঘরে ক্যাসেটে আয়নার সামনে দাঁড়িয়ে নাচ থেকে শুরু করে অঙ্কে 4 পাওয়া এবং মায়ের হাতের সামনে ঝাঁটা ছিল না বলে সেদিন মার খায়নি ছেলেটি। এরকম একটা ছেলে যে নাকি কলকাতায় চলে আসে এবং যে নাকি নিজেকে খুবই ওভার কনফিডেন্ট সেই সময় ভেবেছে। কেল্লা ফতে করেছে কিনা সেটা তো পরে দর্শক বলেছে, বাট শুরুটা তার 2010 থেকে 15 বছরের জার্নি। তার মধ্যে অনেক আপ অ্যান্ড ডাউন আছে, অনেক ভালো লাগা আছে, অনেক খারাপ লাগা আছে। জেনারেলি এই মানুষটিকে আপনারা খুবই ফ্ল্যামবয়েন্ট, খুবই ইয়ার্কি মারতে দেখতে পান, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কোথাও না কোথাও একটা নিজের রিয়েলাইজেশন থাকে, নিজের ভুল সম্পর্কে আইডিয়া থাকে, নিজের পাওয়া না পাওয়া সম্পর্কে খুব একটা ক্লিয়ার আইডিয়া থাকে। আর সেই আইডিয়াগুলো আমরা কেন শুনি? কারণ আমাদের জীবনকে আমরা ঠিক কীভাবে দেখি সেটা বোধহয় মিলিয়ে নেওয়া যায় একবার একটা জার্নি দিয়ে। কারণ আলটিমেটলি আপনি, আমি বা অঙ্কুশ হাজরা সবাই মানুষ। সো একটা মানুষের জার্নি শোনার খুবই একটা অন্যরকম আনন্দ আছে। আজকে আশা করি এই এপিসোডটা থেকে ওই আনন্দটা, ওই ফুলফিলমেন্টটা আপনারা পাবেন। সো আজকের এপিসোড শুরু করছি। আমাদের সঙ্গে আছে অঙ্কুশ হাজরা অন সোল কানেকশন পডকাস্ট। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন অঙ্কুশ হাজরা। অনেক দিন ধরে প্ল্যান করে অনেকে বলেওছেন, অনেক রিকোয়েস্ট এসছে যে অঙ্কুশটাকে আনুন, অঙ্কুশকে আনুন, অনেকেই বলেছেন। ফাইনালি অঙ্কুশ ইজ হিয়ার। অঙ্কুশ, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ। আমারও খুব ইচ্ছা ছিল তোমার সাথে পডকাস্ট করার, এবং অনেক বন্ধু বান্ধব কালিগসদের আমি বলেওছিলাম তাদের পডকাস্ট দেখে যে একবার অরুণাভদাকে বলিস, আমি খুব ইন্টারেস্টেড ওনার সাথে একটা পডকাস্টে বসা। আমিও বলেছি, আমারও খুব ইচ্ছা ছিল। বেশ, তো ফাইনালি ইটস হ্যাপেনিং। সো বলো, কেমন আছো বলো? খুব ভালো আছি। আর আমি যদি খুব ভুল না হই, আসলে এত ইন্টারভিউজ হয় তো পডকাস্ট ঠিক কোনটাকে বলে আর পডকাস্ট জিনিসটা কি বোঝাটা একটু মুশকিল। এখন যখন বুঝেছি আমার মনে হয় আমি খুব ভুল নই, আমার মনে হয় এটা আমার প্রথম পডকাস্ট। আমার যত তাহলে তোমার পডকাস্ট ডেবিউ? হ্যাঁ, এটা বলতে পারো। বাহ, খুবই ভালো পডকাস্ট ডেবিউ। আমরা এমনি ইন্টারভিউজ নরমালি তো অনেক দিই, কিন্তু পডকাস্ট যেটাকে বলে সেটা কিন্তু ডেবিউ। দেখো, আমার মনে হয় দ্য ডিফারেন্স বিটুইন পডকাস্ট এন্ড ইন্টারভিউ ইজ যে পডকাস্টে না কোনো এজেন্ডা থাকে না। ইন্টারভিউর একটা এজেন্ডা হতে পারে, ইন্টারভিউর একটা পডকাস্ট ইজ মোর লাইক, ধরো আমি তোমার দেখা হলো অ্যান্ড আমরা একটা আড্ডা, এবং সেই আড্ডায় আমিও তোমাকে একটু জানতে চাইবো, বুঝতে চাইবো মানে হু অঙ্কুশ ইজ, কি ভাবে অঙ্কুশ, এটাই আমার বেসিক আইডিয়া। তাই যদি আমার মনে হয় পডকাস্ট সুন্দরই তোমার বাড়িতে হচ্ছে, আর ইন্টারভিউ একটা কোনো স্পন্সর জায়গায় হয়। কারেক্ট, এটাই তফাৎ। হ্যাঁ, সো মানে দেখো, বাড়িতে করার একটা সবচেয়ে বড় কারণ হলো বাড়ির মধ্যে একটা ওয়ার্মথ থাকে। অ্যাবসলিউট। ওইটার জন্যই আমার মনে হয় বাড়িতে করলে ওটা এই ফিলটা পাওয়া যায় যে আমার বাড়িতে বসে আমি তোমার সাথে কথা বলছি, যেটা দারুণ মজা। একদম। সো এমনি কেমন আছো বলো, হাউ ইজ লাইফ? খুব ভালো আছি, চলছে।
এখন তো সবে পুজো রিলিজ গেল, রক্তবীজ 2, দৌড়াদৌড়ি, এই হ্যান ত্যান, প্রমোশনস অ্যান্ড অল। তো এবার জানুয়ারিতে আবার আমার ফিল্ম রিলিজ আছে, আমার নিজের হোম প্রোডাকশনের, আমার সেকেন্ড ফিল্ম, সেটা নিয়ে এখন আবার চলবে প্রপার প্ল্যানিং অ্যান্ড অল শুরু। এইসব রক্তবীজ 2 এর পরে তো তোমার একটা কি বলবো, অনেক প্রচুর লেখা দেখলাম যে অঙ্কুশকে আলাদা করে আইডেন্টিফাই করা গেছে। রক্তবীজ 2 তে অঙ্কুশকে একদম অন্যরকম লেগেছে, হ্যাঁ অন্যভাবে পেলাম, এটা প্রচুর মানুষ বলেছে। সো হাউ আর ইউ ফিলিং, মানে কিরকম লাগছে? একটা অদ্ভুত ফিলিং, জানো তো, মানে কেন বলছি, বিকজ যেটাকে আমরা কোট আনকোট হিরো বলে থাকি, হিরো সেটা তো নয়, এটা ইজ লাইক অ্যান অ্যান্টাগনিস্ট বলো, ভিলেন বলো, যেটাই বলো না কেন, যে যেভাবে ব্যাপারটাকে নেবে। তো আফটার আ লং টাইম, মানে এইরকম একটা, আফটার লং টাইম না, ফার্স্ট টাইম আমি বলবো যে এরকম একটা ক্যারেক্টার প্লে করাতে এই লেভেল অফ অ্যাপ্রিসিয়েশন, ভালোবাসা, সব থেকে একটা হয় যে তোমার অভিনয়টাকে লোকে অ্যাপ্রিসিয়েট করলো, কিন্তু এই যে ভালোবেসে ফেলা ক্যারেক্টারটাকে, লোকে রিলেট করতে পারছে, লোকে আপন করে নিচ্ছে ক্যারেক্টারটা, এটা আমার কাছে একটা খুব বড় পাওনা। আমি কিছু জায়গায় আন্দাজ করতে পেরেছিলাম, বিকজ দ্য ওয়ে ইট হ্যাজ বিন রিটেন দ্য ক্যারেক্টার, আমি বলছি এটা কিন্তু এখন অনেকের গল্প, এটা কিন্তু ওই অ্যানিমালের ববি দেওলের মতো ক্যারেক্টার নয়, বা শাকাল নয়, বা মোগাম্বো নয়, এরা নয়। এ হচ্ছে এমন যে নিজের একটা এথিক্স আছে, নিজের প্রিন্সিপাল আছে, নিজের আলাদা একটা ব্যাক স্টোরি আছে, গল্প আছে, কেন ওই পথে গেল তার একটা খুব স্ট্রং ইমোশনাল স্টোরি আছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে না, আর এখনকার যুগে, স্পেশালি এখনকার যুগে না, মানুষের মনে অনেকের জন্য অনেক রাগ। এবং আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে অনেকের মধ্যেই না 20% হলেও মুনির আলম আছে, এবং মুনির আলম যে পথটা বেছে নিয়েছে, হয়তো পথটা অনেকে বাঁচবে না, কিন্তু তার এক্সিকিউশনটা অনেকে দেখতে চায়। আমি না করলে অন্য কেউ করে দেখাক, এদেরকে জবাব দিয়ে দেখাক। তো ঠিক যারা আমাদের মাথার ওপর বসে আছে, আমাদের ওপর যেভাবে কন্ট্রোল করছে, যেভাবে জিনিসটা, সেটা অনেকের অনেক রকম মত থাকতে পারে, কিন্তু অনেকে যেভাবে ভাবে যে আমাদের যেভাবে কন্ট্রোল করা হচ্ছে, সাধারণ মানুষদের যেভাবে কন্ট্রোল করা হচ্ছে, এই করা হচ্ছে, অনেকে বলে এই এত তো ট্যাক্স দিই, কী হচ্ছে তাতে, হ্যাঁ সেই তো রাস্তাঘাটের এই অবস্থা, এক্সট্রা এটসেট্রা। তো সব কিছু নিয়ে না, মানে সামহাও অনেকের মনে অনেক রকম রাগ আছে। সেই জায়গাটা যখন মুনির আলমের থ্রু দিয়ে দেখতে পাচ্ছে বা কিছু, এবং যে ডায়লগগুলো লেখা হয়েছে মুনির আলমের জন্যে, বিশেষ করে ক্লাইম্যাক্সে, তো সেটাতে অনেকে রিলেট করতে পারছে, ঠিক অনেকে মুনির আলমের কথাগুলোকে আপন করে নিচ্ছে। সেই জন্য নয়, ভালোবাসাটা পেয়েছি খুবই ক্যারেক্টারটা থেকে, এবং সেটা একটা সত্যি উপরি পাওনা। তোমার কাজ নিয়ে তো কথা বলবোই, কাজ বা তুমি কীভাবে ভাবছো সেটা নিয়ে তো কথা বলবোই, বাট সোল কানেকশন পডকাস্টের জেনারেলি শুরুটা করি আমি ছোটোবেলা থেকে। একদম। সো তোমার ছোটোবেলাটায় কি ছিল এবং কীরকম ছোটোবেলাটা কাটিয়েছো তুমি? ছোটোবেলায় আমি এমনি খুব শান্ত ছিলাম, ঠিক আছে, খুব শান্ত ছিলাম, এবং ছোটোবেলায় বর্ধমানে বর্ন অ্যান্ড ব্রট আপ। আর আমি না, মানে পড়াশোনায় মারাত্মক কিছু ছিলাম না, ঠিক আছে, অ্যাভারেজ বলতে পারো। একটু বেশি পড়লে অ্যাভাব অ্যাভারেজ যেত, একটু মনোযোগ কম দিলে বিলো অ্যাভারেজ যেত, অ্যাভারেজ শব্দটা থাকতো, ঠিক আছে, পড়াশোনার দিকে। তো সেদিকে মানে, আর আমি একটা জিনিস বড় হয়ে হতে চেয়েছিলাম, মানে এইরকম পড়াশোনায় হওয়া সত্ত্বেও, এটা আমার অদ্ভুত সাহস, আমি ডাক্তার হতে চেয়েছিলাম, ঠিক আছে। এবং ডাক্তার হতে চেয়েছিলাম তার কারণ হচ্ছে আমার কাকা ডাক্তার, কাকা খুব বড় ডাক্তার, ডক্টর সমীর হাজরা, এবং আমি কাকাকে না খুব ব্যস্ত জীবন লিড করতে দেখতাম কাকাকে। হ্যাঁ, ভীষণ, সারাক্ষণ পেশেন্ট দেখছে, এই দেখছে। এমন একটা সময় হয়েছিল যেখানে আমরা সবাই মিলে, হোল ফ্যামিলি মিলে, ছোটো আমি তখন খুব, আমরা 25শে ডিসেম্বর আমাদের নিয়মিত, এখন অনেক বছর ধরে সেই জিনিসটা হয়ে উঠছে না, সবাই ছড়িয়ে ছিটে গেছে বলে ফ্যামিলি মেম্বার্সরা, আমরা পিকনিক করতাম, ফ্যামিলি পিকনিক। তো সেইখানে আমি নিজে দেখেছি আমার কাকাকে মাঝ রাস্তা থেকে ব্যাক করে আসতে হয়েছে একটা এমার্জেন্সি এসে যাওয়াতে পেশেন্টের, ঠিক আছে। তো আমি জাস্ট দেখছি, বাবা, তো নিজের জীবন বলে কিছু নেই ডাক্তারদের, সাচ এ বিজি লাইফ, সারাক্ষণ ফোনে ব্যস্ত, সারাক্ষণ কিছু নতুন নতুন মেডিসিন আসছে, তো রিসার্চ চালাতে হচ্ছে, এই করতে হচ্ছে। তো আমি ওরকম একটা বিজি লাইফ চেয়েছিলাম, এবং হ্যাঁ, একটা ব্যস্ত জীবন হবে, কাকাকে দেখে এগুলো শিখতাম। তো বিজি লাইফ কী করে পাবো, তখন অত ইয়ে ছিল না, তো কাকা ডাক্তার, তাহলে ডাক্তারই হোক, বেশ। হ্যাঁ,
মানে আমি তোমার সত্যি কথা বলছি, আমার বাবা জেলা পরিষদে সরকারি চাকরি করতেন। অ্যাজ আ হিউম্যান বিইং, অ্যাজ আ ফাইটার, আমি আমার বাবাকে খুব আইডল মনে করি। অ্যান্ড প্রফেশনালি অ্যাজ আ হার্ড ওয়ার্কিং ম্যান, জীবনে অ্যাচিভ কী করতে হয় সেটা আমার কাকাকে খুব আমি বড় আইডল মনে করি, কাকাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে না মানে আমি হতে চেয়েছিলাম কাকার মতো। এবার সামহাও যা হয় মানে পড়াশোনায় অ্যাভারেজ থাকার কারণে, এই কারণে আর কি বলে কিডিশ একটা মাইন্ডসেট ছিল যে ডাক্তার তো হতে চাই, কিন্তু তার জন্য হার্ডওয়ার্ক যে করতে হয় সেটা নয়, হয়ে গেলে ভালো, তুই ডাক্তার হয়ে যাই ভালো, দারুণ একটা লাইফ হবে। কিন্তু ওর জন্য যে লড়াই করা ওইগুলো, কারণ পড়াশোনা একটু ফাঁকি পাচ্ছিলাম সেই কারণে। আর তখন দুটো শব্দই খুব বাড়িতে প্রচলিত ছিল, একটা হচ্ছে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার। দুটোর মধ্যে যে কোনো একটা হলে তবেই তুমি কিছু একটা হলে, না হলে আর কিছুই না। বাকি অ্যাক্টিংটা একটু ছেড়েই দাও, মানে এইসব তো বাদই দাও তুমি তো। বাট তারপর থেকে আমার সামহাও, আমি যখন ক্লাস 8-9 না, তখন থেকে না আমার এই অভিনেতা হওয়ার, অ্যাক্টর হওয়ার পোকাটা শুরু হয়। মানে বলে না যে যেদিকে তোমার ডেস্টিনি থাকবে, তোমার এভরিথিং উইল ড্রাইভ ইউ টু দ্যাট ডিরেকশন। তো ওই মাইন্ডসেট থেকে হঠাৎ করে কেন এই অভিনয়ের দিকে ঝোঁক হওয়া, এবং আস্তে আস্তে আমি আগে খুব লাজুক ছিলাম। আমি ক্লাস 7-8 অবধি খুব লাজুক ছিলাম, কোনো কালচারাল অ্যাক্টিভিটিসে নাম দিতাম না, স্কুলে কোথাও কিচ্ছু দিতাম না। কিন্তু এবার থেকে না দিতে ইচ্ছা করলো, এমন একটু করি, তো একটু টিচার্স ডেতে একটু নাচি, ঠিক আছে, একটু নাম দিই, একটু করি। সো যখন প্রথম শুরু করলাম, আমি একদম ব্যাকআপ পেছনে থাকতাম, ব্যাকআপ ডান্সার হিসেবে। প্রায় 15-16 জন স্টেজে নাচছে স্টুডেন্টস, তার সব থেকে পেছনে আমি, ঠিক আছে, হ্যাঁ, সব থেকে পেছনে আমি। এবং টিচাররা দেখে বলতো, এই ছেলেটা সব থেকে ভালো ব্রেক ডান্স দিচ্ছে, কিন্তু সব থেকে পেছনে কেন, ঠিক আছে, তো একে সামনে আনো। তুমি তোমার নিজেই নাচতে ভালো লাগতো? হ্যাঁ, ইনবর্ন। আমি যেটা করতাম, আমার বাড়িতে, আমার বর্ধমানের বাড়ি, দোতলা বাড়ি, ওপরতলায় আমাদের একটাই রুম, ঠিক আছে। ওই রুমে তখন টেপ রেকর্ডার, ক্যাসেট চালাতাম এবং নাচ প্র্যাকটিস করতে। ওর আয়না ছিল, নাচ প্র্যাকটিস করতে, এবং সেগুলো যা দেখতে টিভিতে, সেই সমস্ত ওইগুলি নকল করে যা টিভিতে দেখিয়েছে সেটাই অ্যাজ ইট ইজ সেটা করতাম। তো এইগুলো এবার স্কুলে করা শুরু করলাম, আস্তে আস্তে এই করার সময়। তারপরে আমি দেখলাম যে ওই চাহিদাটা আরো বেশি গভীর হতে শুরু করলো, আরো মানে অ্যাক্টর হবো। এরপর থেকে ওই জেদটা এমন হতে শুরু করে দিল না যে আমি ভাবতে শুরু করলাম অ্যাক্টর ছাড়া কিছু হবই না, হলে অ্যাক্টরই হবো, সেকেন্ড অপশন কি আমি জানি না। তুমি এখন একটা ইন্টারভিউতে বলেছিলে যে তোমার কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না। আমার ব্যাকআপ প্ল্যান ছিল, আমি না মেবি হয়তো ব্যাকআপ প্ল্যান ছিল না বলেই হয়তো আজকে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। কারণ আমি এটাও ভাবিনি যে ওটা না হলে কি হবে, তাই জন্য না কমপ্লিট এভরি কনসেন্ট্রেশন, ডেডিকেশন সব কিছু এটার মধ্যে দিয়ে দিয়েছি। আমি একটা ঘটনা আছে, তোমার মজার ঘটনা, সেটা হচ্ছে আমি যখন 11-এ পড়ি, কোথা থেকে কনফিডেন্সটা আসে আমি সেটাই তোমায় বলছি। আমি যখন 11-এ পড়ি, আমি তখন আমার একটা খুবই অ্যাভারেজ, খুব খারাপ রেজাল্ট হয়েছিল এবং অঙ্কে পেয়েছিলাম 4, ঠিক আছে। সেই সময় হয়তো হায়েস্ট ফিজিক্সেই পেয়েছিলাম 12 না 13 সেই বছরটা। খুবই খারাপ অবস্থা, অঙ্কে পেয়েছিলাম 4। বাড়ি এসেছি, মাকে বলেছি যে মা আমি এই অঙ্কে আমার এই 4। মা বলছে যে তুই ভাবতে পারছিস তোকে আমি কোন দিকে নিয়ে যাব, তুই বলতো। তোকে হ্যাঁ মানলাম যে তুই মাঝে একবার বলেছিলি তুই ডাক্তার হবি, ডাক্তারিতে অঙ্কটা অতটা দেখে না, কিন্তু তুই বায়োলজিতে কত পেয়েছিস তুই দেখেছিস, 9.5 না 10। তুই এবার আমি তোকে কোন দিকে নিয়ে যাব, তোকে ইঞ্জিনিয়ারিং দিকে নিয়ে যাবো, ডাক্তারির দিকে, তোকে কোন দিকে নিয়ে যাবো, তুই একবার রেজাল্টটা দেখ খুলে। এবং সেই বছর যেটা হয়েছিল, আমার কাকার যে বেস্ট ফ্রেন্ড, মানে যার হাতে আমি হয়েছি, যে আমাকে বার্থ দিয়েছে, যার হাতে আমি হয়েছি, মায়ের অপারেশন যিনি করেছেন, স্কুলটা ছিল তার। আচ্ছা, এবার শোনো ঘটনা। এবার আমি তো ভাবছি আমার ফাটিয়ে সোর্স আছে, 4 পেয়েছি তো কি হয়েছে, আরে আমার তো ফ্যামিলি মেম্বারের মতো, ওর হাতে আমি হয়েছি, ওনার হাতে। আর আমার কাকার বেস্ট ফ্রেন্ডের কাইন্ড অফ ছিল উনি, ঠিক আছে। তাই জন্য আমাকে অ্যাডমিশন দিয়েছিল যে আরে তোমার ভাইপো পড়বে, আমার তো আর কি চাই। এবং ওনার স্কুল, হি ইজ দ্য ওনার অফ দ্যাট স্কুল। এবার এই রেজাল্টটা নিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে ওনারও গেছে, আমার কাকাও গেছে, ঠিক আছে। প্রিন্সিপাল স্যার খালি একটা কথা বলেছে, তাতে আমাকে কেউ বাঁচাতে পারেনি। আর প্রিন্সিপাল স্যার বলেছে যে এই ছেলেটাকে যদি তোমরা কনসিডার করো, যে এই রেজাল্টেও তোমরা যদি ইন্ধন দাও, মানে মোটিভেট করার ভাবো যে আমি মোটিভেট করবো ছেলেটাকে, তাহলে ইদার হি উইল স্টে অর আই উইল স্টে ইন দিস স্কুল। বাবা, প্রিন্সিপাল স্যার বলেছিল।
এবং তারপর স্কুলের ওনার আমার কাকা এসে আমায় বোঝাতে এসছে, তুই পড়াশোনাটা কর, ঠিক আছে, সব জায়গায় সোর্স কিন্তু ঘাটে না, এখানে ভালো মানুষরাও আছে আমার এই পৃথিবীতে। তো সামহাও আমি যখন ওই 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 আমার মার্কশিট ছিল, আমি মা বলেছি, যখন মা জিজ্ঞেস করেছিল যে তুই কি ইয়ে করবি, কোন দিকে নিয়ে যাবো, কোন দিকে নিয়ে যাবো, আমি বললাম মা কাম অন, অভিনেতা হতে গেলে অঙ্ক লাগে না, অভিনেতা হতে গেলে বায়োলজি লাগে না। মায়ের মাথায় হাত, মা প্রায় টেরে মারতে যায়, আর অ্যাটিটিউডটা এরকম ছিল, কাম অন মা, মানে এই অ্যাটিটিউডটা ছিল যেন আমি ইয়াশরাজ আমায় সাইন করে নিয়েছে, আমার জাস্ট 2 দিন পর শুটিং শুরু হবে, তার আগেই রেজাল্টটা বেরিয়েছে যে কাম অন মা, অভিনেতা হতে গেলে, স্টার হতে গেলে অঙ্ক লাগে না, বোঝো। মাকে বোঝাচ্ছি বোঝো, মা তো হাতের সামনে ঝাঁটা ছিল না, তাই না, যা দিত ওই দিন আমাকে। মা বলছে যে বাবু, আমাদের ফ্যামিলিতে দূর দূর থেকে কেউ ফিল্ম ইন্ডাস্ট্রির নয়, কে এর ইন্ডাস্ট্রিটা কীরকম তুই জানিস, কেউ নয়, একটা শুক্রবার রাজা তো আরেক শুক্রবার ফকির, মানে কেউ কিচ্ছু জানে না, সেখানে কোনো ব্যাকআপ প্ল্যান নেই। আর আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন ওরকমও নয় যে তুই তোর বাবার ব্যবসায় নেমে গেলি, এই করলি, তোর কিচ্ছু হলো না, তোর বাবা তোকে কোটি কোটি টাকা দিয়ে যেটা খুলে দিল, দাঁড় করিয়ে দিল, ব্যবসা খুলে দিল, না, আমাদের এটা নয়, তুই বোঝ, তোকে দাঁড়াতেই হবে, তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমার ঠিক আছে, আমার চেষ্টা করি না, দেখা যাক না, এখন তুই চিল, মানে এরকম একটা ইয়ে ছিল। এবং সেইখান থেকে আমার ওই অদ্ভুত কনফিডেন্স বা ওভার কনফিডেন্স যেটাই বলো, তারপর থেকে না যখন আমি কলকাতায় আসি, বিবিএ নিয়ে পড়াশোনা করি, ব্যাচেলর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করি, সেখান থেকে আমি ক্লাস 12-এর পর আর কলেজ শুরু হওয়ার আগে যে গ্যাপটা, ওই গ্যাপে আমি আমার স্ট্রাগলটা শুরু করেছিলাম, এই ট্রাই দেওয়াটা, যে গিয়ে দেখি কি হয়, এই পোর্টফোলিও নিয়ে জায়গায় জায়গায় ঘোরা, সব জায়গায় ঘোরা, এইগুলো নিয়ে। এবং তখন পোর্টফোলিওতে আমার এখনও মনে আছে 10,000 টাকা নিয়েছিল, সেই টাকাটা ছিল না আমাদের কাছে, 10,000 টাকাটা আমাদেরকে অনেক বড় ব্যাপার ছিল, খুব প্রেশার হয়ে যেত। তখন আমার পিসি স্কুল টিচার ছিলেন, তো ওনার, এটা 2007-08 ওরকম সময়, আরো আগে হবে আমার মনে হয়, হ্যাঁ না ঠিকই বলছো, ওরকমই হবে, হ্যাঁ ওরকমই হবে, 7-8 এরকম হবে। এবং আমার পিসি তখন বাবাকে ওই 10,000 টাকাটা ধার দেয়, আচ্ছা, যাতে বলো যা পোর্টফোলিওটা করিয়ান। আসলে আমার মনে হয় মা বাবা এই যে যখন এত চিন্তা করে ছোটবেলায় যে ছেলে কি করবে, আমার মনে হয় সবচেয়ে বেশি চিন্তা বোধহয় এটা থাকে যে ছেলে মানে যা করবে সে করে ভালো যাতে থাকতে পারে, ফিনান্সিয়ালি যাতে ঠিক থাকতে পারে, একদম যাতে ভালো থাকে। দেখো তো, আমরা না অনেকে বাবা মাদের মিসআন্ডারস্ট্যান্ড করি যে আমার ইচ্ছের বিরুদ্ধে যাচ্ছে, আমার ইচ্ছেটা বুঝছে না, আমার, ইটস নট লাইক দ্যাট। মা বাবা শুধু চায় তুই যা করবি যেন ভালো থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং যে ফিল্ডগুলো বাবা মারা ঠিক বুঝতে পারে না তাদের কনসিকুয়েন্সেস কি, যেটা ওয়ার্ক কিভাবে করে, সেখানে বাবা মা অবশ্যই চায় যে বাবু আমরা এগুলো বুঝি না, কি হবে না হবে জানি না, আমরা তোকে গাইড করতে পারবো না, যাস না। আমরা, কারণ কি তুই যদি হোঁচট খাস না, ধরার মতো আমাদের ওই ব্যাপারটা নেই, আমরা গাইড করতে পারবো না তোকে। তো এর থেকে বাবা দেখ, যেগুলোতে তোর কাকা করছে, তোর বাবা করছে, তোর জেঠু করছে, এগুলো করছে, এগুলোতেই জান, আমরা তো দেখে এসেছি সেখান থেকে কিভাবে তোর বাবা কাকার এস্টাবলিশ হয়েছে। সো উই নো দ্যাট। তো এটাতে এটা অনেকে আমরা হয়তো ছেলেমেয়েরা মিসআন্ডারস্ট্যান্ড করি, বাবা মা আমাদেরকে বুঝছে না, এই করছে, ওরা শুধু চায় আমরা ভালো থাকি, আর কিচ্ছু না। সেম জিনিস দেখো, আমার ক্ষেত্রেও সেম। আমি যখন কলকাতা চলে আসি তখন আমার মা বাবা পাগল নাকি তুই মানে কি সিনেমা বানাই, মানে এটা ইট ওয়াজ ইনসেন। আমি শিলিগুড়িতে থাকতাম, ইট ওয়াজ ইনসেন, বাট স্টিল আমার মনে হয় ওইটা তো ছিল। আচ্ছা, আরেকটু ছোটোবেলায়, তুমি তো কলকাতা আসা অব্দি তো আমরা বুঝলাম, কিন্তু আরেকটু ছোটোবেলায় তুমি প্রথম দিকে বললে তুমি একটু ইন্ট্রোভার্ট শাই ছিলে, তাই তো? প্রথম দিকে মানে একদম ইয়ের দিকে। তো সেই সময় একা সময়গুলো কিভাবে কাটতো, মানে সিনেমা দেখা, বই পড়া, কিভাবে কাটতো একা সময়গুলো? বই পড়া খুব একটা ছিল না আমার, যেটা ছিল আমার, আমি খুব ভিডিও গেম খেলতে ভালোবাসতাম, তো ভিডিও গেমস খেলতাম, ওই যেটা বলতাম নিজের মতো করে নাচ করতাম, হিন্দি গান, আগে থেকেই ছিল, অনেক আগে থেকে ছিল। আচ্ছা, পাবলিকলি সেটা পরে শুরু হয়, কিন্তু তুমি নিজের মধ্যে, হ্যাঁ নিজে থেকে ওটা খুব করতাম। কিন্তু যখনই নাচতাম সব করতাম না, নাম দিতে ভয় পেতাম, মানে কোনো নাচে নাম দেওয়া, কালচারাল প্রোগ্রামে নিজের নাম দেওয়া, ওটাতে একটু লাজুক ছিলাম। সেই লজ্জাটা একটু ক্লাস 9-10 এইরকম সময় কেটেছে। বাট 5, 6, 7 এইরকম সময় আমি এরকম, স্কুল খুব যেতে ভালোবাসতাম, স্কুল যেতাম, স্কুল অ্যাবসেন্ট কম করতাম, কারণ ওই বন্ধুর মাহলটা খুব ভালো লাগতো। বন্ধু-বান্ধব ছিল, হ্যাঁ প্রচুর বন্ধু-বান্ধব ছিল, প্রচুর বন্ধু-বান্ধব। হ্যাঁ মানে আমি বন্ধু গ্রুপে খুব অন্য রকম আর কি, অন্য লেভেলের। আদারওয়াইজ একটু চুপচাপ ইন্ট্রোভার্ট বলতে পারে, কিন্তু আমার যদি একটা গ্রুপ ফর্ম হয়ে যায় না, ওই গ্রুপে কিন্তু আমি অন্য জিনিস আর কি পুরো, মানে আমি সব থেকে ওরকম যে মাতিয়ে রাখতে পারবে, মানে আমি মাতিয়ে রাখার মতো আর কি পুরো 1 নম্বরে সেই জায়গাতে। কিন্তু তার আগে একটু
চুপচাপ, একটু শাই। তোমার মধ্যে এখনো যেমন দেখা যায় যে বিভিন্ন লোকের পেছনে পেছনে লাগাও, হ্যাঁ, তো সেটা ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকেই ছিল। মানে আই ক্যান মেক ফ্রেন্ডস, তুমি যদি বলো, মানে ইভেন ইন্ডাস্ট্রিতেও অনেকে বলে তো যে ইন্ডাস্ট্রিতে কেউ বন্ধু হয় না, কিছু হয় না, কে আমাকে রিয়েল বন্ধু মানছে, কে মানছে, আই ডোন্ট কেয়ার। এখানে সেটা ভাবতে গেলে হয়ে গেল, ছেড়ে দাও। সবসময় হয়তো হার্ট ব্রেক হবে, তুই করতে পারলি, তোকে এই ভেবেছিলাম, অনেক কিছু মনে হতে পারে। কিন্তু আমার যদি ওই 1-2 ঘন্টা ওই মানুষটার সাথে সময় কাটাতে ভালোবাসে, আমি ওর সাথে জমিয়ে সময় কাটাবো। আমি এইটা ভেবে নিজেকে রেস্ট্রিক্ট করবো না যে আমায় পরে পেছনে ছুরি ভুগতে পারে, এর সঙ্গে হয়তো আমার পরবর্তীকালে কোনো গভীর বন্ধুত্ব নাও হতে পারে এই মানুষটার সাথে, হ্যাঁ, বা দরকারও নেই হয়তো সেই গভীর বন্ধুত্বর আমার, কিন্তু দিস মোমেন্ট আই এম এনজয়িং উইথ দ্যাট পার্সন। এইটাকে আমি ভ্যালু আমি দিই, কারণ আমি ভালোবাসি একটু মিলেমিশে থাকতে, আমি মিলেমিশে থাকতে ভালোবাসি। তাই জন্য আমার প্রচুর বন্ধু ছিল আমার স্কুলে, কলেজেও প্রচুর বন্ধু হয়েছে, ইভেন ইন্ডাস্ট্রিতেও। ট্রাস্ট মি, আমার 2010 থেকে 15 বছর হয়ে গেল। 2010-এর ডিসেম্বরে আমার প্রথম ছবি বেরিয়েছিল। 2010 থেকে এই 2025, ঠিক আছে, আমার হার্ডলি এমন কেউ হবে, হয়তো নেইও, যার সাথে আমার একটা তিক্ত সম্পর্ক বা বিটার রিলেশন আমাদের ইন্ডাস্ট্রিতে। হয়তো গলায় গলায় কিছু নয়, কিন্তু সে আমায় খুব একটা পছন্দ করে না, আমি তাকে খুব একটা পছন্দ করি না, এরকম খুব কম আছে। প্রথম ছবি কেল্লাফতে তুমি বললে 2010, আমি তখন আমি 2008-এ কলকাতা আসি। তা আমি 2010-এ প্রথম কেল্লাফতে ইয়েটা দেখা, তো ট্রেলারটা দেখি, ট্রেলার বা টিজার কোনো একটা ডান্সের ভিডিও ছিল, সেটা একটা ছিল, টাইটেল ট্র্যাকটা, হ্যাঁ দেখলাম। সেটা দেখে ভাবলাম বাহ, এটা তো বেশ বেশ একটা প্রমিসিং ছিল, এবং সেটা অনেকেই আমার মনে হয় ইন্ডাস্ট্রির অনেকেই ভেবেছিল যে তুমি প্রমিসিং। ওই কেল্লাফতের অঙ্কুশ কে সঙ্গে যদি তোমার আজকে দেখা হয়, তাহলে কি বলবো তাকে? আমি তাকে বলবো, গুরু, হ্যাটস অফ টু ইয়োর কনফিডেন্স, হ্যাটস অফ। এবং মানে তুই কী রে, মানে 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 ও কনফিডেন্সও বলবো না, আমি বলবো আই লাইক ইউর ওভার কনফিডেন্স। ট্রাস্ট মি অর্ণবদা, আমি যখন কেল্লাফতে করি, আমি 1 ফোঁটা নার্ভাস ছিলাম না ফ্লোরে যাওয়ার আগে, 1 ফোঁটা না। কেন, কী কারণে, আমি কিচ্ছু জানি না। আমি ওই যে একটা কনফিডেন্স নিয়ে মাকে বলেছিলাম, মা কেমন অঙ্কে 4 পেয়েছি, কী হয়েছে, অভিনয় হিরো হতে গেলে অঙ্ক লাগে না। ওই কনফিডেন্সটা নিয়ে আমি ফ্লোরেও গেছিলাম, করে দেবো, কী করতে হবে করে দেবো, অভিনয় করতে হবে না, এনঅ্যাক্ট করতে হবে, দুঃখ পেতে হবে, দুঃখ হলে দুঃখ পেতে হবে, হ্যাঁ, একটু প্রেম হলে প্রেমের এক্সপ্রেশন দিতে হবে, এরকম করে করতে হবে। তো কী করবে, চূড়ান্ত ওভার অ্যাক্টিং করেছিলাম ওই সিনেমাটাতে আমি, কেল্লাফতে, ইভেন ইডিয়েটেও চূড়ান্ত ওভার অ্যাক্টিং করেছিলাম, কিন্তু ওভার করেছিলাম, কিন্তু আন্ডার করিনি, বা ভয় গুটিয়ে থাকিনি, বা চোখ ব্ল্যাঙ্ক লাগছে কী করবো, সেটা হয়নি, এইটা হয়নি। অদ্ভুত কনফিডেন্স ছিল আমার ইয়েতে। খারাপ করেছি, ভুল করেছি, সেটা পরের কথা, কিন্তু ভয় গুটিয়ে থাকিনি, কী করবো না করবো, হাত ঠান্ডা হয়ে থরথর করে ফ্লোরে কাঁপছে অ্যাকশন বলার আগে, যেটা 99% মানুষদের হয় যখন তারা, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড ফিল্মের নয়, যাদের কিচ্ছু নয়, যারা প্রথমবার ক্যামেরা ইয়ে করছে, যারা একটা প্রপার কোনো ইনস্টিটিউশনে ওয়ার্কশপ পর্যন্ত করেনি, তার থরথর করে হাত কাঁপবে গুরু ওখানে দাঁড়ালে। এমন একজন ডিরেক্টর, যে প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে কার সাথে না কাজ করেছে, অমর সঙ্গী থেকে শুরু করে কার সাথে না কাজ করেছে, সুজিত দা। এবং ওই প্রোডাকশন হাউসটাও এস্টাবলিশ ছিল তখন, গ্যাঁড়াকল, তুলকালাম, গ্যাঁড়াকলে। এমন নয় যে বাকিরাও নতুন, এস্টাবলিশ সবাই। আমি 1 ফোঁটা নার্ভাস ছিলাম না, 1 ফোঁটা না। এবং বডি ল্যাঙ্গুয়েজ, ওই চঞ্চল ব্যাপারটা সারাক্ষণ ক্যামেরার সামনে ছিল, সেই এনার্জিটা একদম ছিল। এবং আজ আমি ভাবি যে, মানে আজ না, বিশ্বাস করো, আমি 1 ফোঁটা বাড়িয়ে বলছি না, উল্টে আজ আমার একটা নতুন সিনেমায় যেতে গেলে প্রথম দিন নার্ভাস লাগে ক্যামেরায়, আজ লাগে। আজ কোথাও না কোথাও কনফিডেন্সটা হয়তো যাই, যে এতদিনের এক্সপিরিয়েন্স একটা কনফিডেন্স আসে, কিন্তু পারবো তো, অডিয়েন্স কীভাবে নেবে, এইটা এখন হয়, তখন অডিয়েন্স নেবেন, এখন নেওয়া শুরুই হয়নি, হলে হবে, না হলে না হবে, আবার দেখা যাবে কী হবে, আবার হাতে পায়ে ধরবো প্রডিউসারদের, ডিরেক্টরদের, আবার নতুন করে সেই রিক্সা করে ঘুরবো কলকাতায় পোর্টফোলিও নিয়ে, হাতে হাতে এই স্টুডিও দেখা যাবে, 0 থেকে স্টার্ট করবো, হ্যাঁ ঠিক আছে, করে দেবো, এরকম।
So, আমি এটাই জিজ্ঞেস করবো, তুমি যেটা বললেন আমি এটাই জিজ্ঞেস করবো ওই ছেলেটাকে, গুরু তুই একটু এরা বর্ধমান থেকে আসা একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, প্রথম দিন যেখানে তোকে একটা সুযোগ দেওয়া হলো, তুই একটা সিনেমার লিড ক্যারেক্টার করছিস, হিরো করছিস, যেটা তুই চেয়েছিলিস, এই তোর এত কনফিডেন্স কোত্থেকে পেলি তুই, যে তুই নার্ভাস ছিলিস না, কিচ্ছু না? বেশ, ইন্ডাস্ট্রিতে যখন প্রথম ইন্ট্রোডিউস হলো, তারপর আস্তে আস্তে নিশ্চয়ই পরিচিতি বাড়লো মানুষের সঙ্গে, এবং তুমি বললে যে তুমি খুব তাড়াতাড়ি মানুষের সঙ্গে মানে ভালো করে থাকতে পারো। ইন্ডাস্ট্রির প্রথম দিকের বন্ধু কারা? ইন্ডাস্ট্রির প্রথম দিকের বন্ধু আমাদের তখনকার সময়কার টেকনিশিয়ান বন্ধুরা বলতে পারো। আচ্ছা, টেকনিশিয়ান বন্ধুরা, মোর দ্যান এনি অ্যাক্টর অ্যাক্ট্রেস, যেগুলো তো হয়ই। সে তখন শ্রাবন্তী অনেক সিনিয়র আমার থেকে, বিগ স্টার, নতুন আমি ইডিয়েট যখন করছি, তো আমারও একটু সংকোচ বোধ হতো প্রথমে, কি কথা বলবো কি না বলবো। ও আমাকে অনেক কমফোর্টেবল ফিল করাতেই তোর ডিরেক্টরও তাই, এস্টাবলিশ ডিরেক্টর। তো আমার সব থেকে বেশি কমফোর্টেবল ফিল হতো টেকনিশিয়ান বন্ধুদের সাথে বসে বসে আড্ডা মারা, মুড়ি খাওয়া একসাথে। তো যদি বলো যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরসরা, সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট, থার্ড অ্যাসিস্ট্যান্ট যারা, তাদের সঙ্গে বন্ধুত্ব আগে শুরু হলো। বেশ, আমাদের প্রোডাকশন ম্যানেজার যারা থাকে, যারা থাকে, স্পট বয়েজ বলো বা যারাই বলো, প্রত্যেকে, কারণ ওদের সাথে না তখন একদম ইয়ার দোস্ত টাইপ আর কি তো আর ওইটা আরো বেশি ভালো লাগতো। সব পাগলের মতো কাজ করছে, খাটছে, দেখছি, এই করছি, ওই করে সবাইকে জিজ্ঞেস করতাম যে এইটা কিভাবে হচ্ছে। আর আমি না ওদেরকে বেশি জিজ্ঞেস করে, ওরা এত এক্সপিরিয়েন্সড, ঠিক এত বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ানরা কাজ করছে, আমি ওদেরকে জিজ্ঞেস করতাম যে দাদা তুমি এটা কীভাবে হয়, এটা কীভাবে হতো, হ্যাঁ এই লাইটটা এখানে কেন, এই লাইটটায় বাড়ালে কেন, এই এতটা কেন বাড়ালে, এখানে একটা তুমি শেড দিলে কেন লাইটের আগে, লাইটটা তো গার্ড হয়ে গেল। এইগুলো জিজ্ঞেস করতাম, ওদেরকেই জিজ্ঞেস করতাম, আমাদের ডিওপিকে জিজ্ঞেস করতাম, তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করতাম। তার মানে তুমি কৌতূহলী মানুষ। হ্যাঁ, চিরকালই। আর ফেভারিট জায়গাটা পেয়ে গেছি না, ও তো মানে যে জায়গাটা সব থেকে বেশি এতদিন ধরে ম্যানিফেস্ট করেছিলাম, যে জায়গাটাকে স্বপ্ন দেখেছিলাম, সেইটা পেয়ে যাওয়াতে তো এবার তো ভেতরে ঢুকবো এই ডিটেলসে, কি হয়, কেন হয়, অভিনয়ের ছাড়াও সব জানবো এবার। সরি ফর ইন্টারাপ্টিং, বাট একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। অনেক দিন ধরে সোল কানেকশন পডকাস্টের সঙ্গে আপনাদের যোগাযোগ, কিন্তু প্রচুর মানুষ শুধু দেখছেন, সাবস্ক্রাইব করছেন না। প্লিজ হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন। আমরা অনেক খেটে একটা কনভারসেশন ক্রিয়েট করার চেষ্টা করি, আমাদের পুরো টিম এই কাজটা করার চেষ্টা করে। আপনাদের থেকে শুধু এইটুকু সাপোর্ট দরকার, সাবস্ক্রাইব বাটনটা প্লিজ হিট করুন। চলুন, লেটস কন্টিনিউ দ্য এপিসোড। একজন বর্ধমান থেকে এসে যখন একটা ছবি, দুটো ছবি, তিনটে ছবি হলো, কোথাও গিয়ে ভয় লাগেনি কখনো যে পারবো তো, মানে পুরোটা মানে নিজেকে এস্টাবলিশ করতে পারবো তো, এই ভয়টা কখনো ছিল বা কখনো এসছে কোথাও? ভয়টা লাগেনি, তার কারণ ভাবিনি ওটা। আচ্ছা, এই কারণে ওই ভাবনাটা আসেনি। এস্টাবলিশ হব তো এর আগের ফেজটাতে ভাবিনি যে এস্টাবলিশ হব তো, সেই তাই কারণে ভাবনাটা, ওই ভয়টা যেটা বলছি, এস্টাবলিশ হয়ে যাবার পর হয়তো একটুখানি এসছে, ধরে রাখতে পারবো তো, এই ভয়টা এখন আমার, তুমি জিজ্ঞেস করতে পারো, আমার হচ্ছে, করি একটু ভয়, যে জায়গাটা ধরে রাখতে পারবো তো। কিন্তু তুমি যদি বলো যে এস্টাবলিশ হব তো, এই ভাবনাটা তো এস্টাবলিশ হওয়ার আগে আসে নিশ্চয়ই, ঠিক সেই সময় ভাবনাটাই আসেনি। আই জাস্ট এনজয়েড মাই জার্নি। কেননা আমার কাছে না প্রথম আমার জার্নিটা, যেহেতু প্রথম ক্যামেরার সামনে আসাটাই অ্যাজ আ হিরো, লিড হিসেবে, আমি আর ঈশ্বরের কাছে কি চাইবো, কি চাইবো আর ঈশ্বরের কাছে? যদি একদম এইখান থেকে শুরু করতাম, মেবি একটা জুনিয়র আর্টিস্ট করলাম, তারপর থেকে কাউকে অ্যাসিস্ট করলাম, সেখান থেকে আরেকটু হলো লিড পেলাম না, অন্য রোল পেলাম, সেখান থেকে একটু প্যারালেল লিড, সেখান থেকে লিড, এই জার্নিটা হলে তাও ভাবতাম যে লিড পাবো তো, মানে এরকম একটা কাইন্ড অফ। কিন্তু যে ছেলেটা কলার তুলে বাড়িতে ঋত্বিক রোশন বা এদেরকে নকল করে এরকম করে নাচতো, সে পেলোই প্রথমে লিড হিরো ইন আ কোয়াইট আ বিগ প্রোডাকশন হাউস উইথ আ কোয়াইট আ বিগ ডিরেক্টর। আমি আর কমপ্লেন কি, আমি চাইবোটা কি? আর আমি তো ওটা এনজয় করছি, আমি অদ্ভুতভাবে এনজয় করছি জিনিসটা, অদ্ভুতভাবে। কিন্তু হ্যাঁ, মানুষের ভালোবাসা পেতে 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 জায়গাটা তৈরি হতে হতে যখন একটা জায়গা তৈরি হয়ে গেল, এইখানেই আমি জাস্ট তার আগে শুধু এইটুকু বলতে চাই, প্রথম কবে বুঝতে পারলে যে হ্যাঁ ঠিক আছে, মানুষের ভালোবাসা পেয়ে না আমি অঙ্কুশ হয়েছি, এটা কবে বুঝলে?
এটা কি কোনো স্পেসিফিক কোনো সময় আছে? এটা বলতে পারো যখন প্রথম সিনেমা শেষ হয়, রিলিজ হয় কেল্লাফতে, আমরা হল ভিজিটে বেরোই, ঠিক আছে? হল ভিজিটের সময় ওই মুহূর্তটা তুমি বলতে পারো যে তখন একটা ফিল হয়, এবং সেই জিনিসটা ইনটু 10 টাইমস হয়ে যায় ইডিয়েটের সময়। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট প্রপার বক্স অফিস সাকসেস, ইডিয়েট, ঠিক আছে? সেই সময় সব সিঙ্গেল থিয়েটার্সগুলো হাউসফুল, হ্যাঁ, এবার প্রত্যেকটা সিঙ্গেল থিয়েটার এখন বলতে আমার এত খারাপ লাগছে, তার মধ্যে 80% হল বন্ধ হয়ে গেছে, পাগলের মতো সেখানে যাচ্ছে, লোকে ছিঁড়ে খাচ্ছে, এই খাচ্ছে। ওই সময়টা আমার মনে হয়েছিল, মানে একটা আমার ছোট্ট ঘটনা বলি তোমাকে। কেল্লাফতের সময় যখন আমি হল ভিজিট করতে যাচ্ছি, তো একটা হলে গেলাম, একটা হলে গিয়ে দেখছি অত লোক নেই, খুবই কম লোক, 30-40টা লোক। তাতেও তাদেরকে গ্রিট করলে, কারণ আমার কাছে তো আর লোক বেশি কম নয়, আমার কাছে 30টা লোক আমার কাছে ভগবান। তখন যে 30 জন আমার সিনেমাটা দেখতে এসছে, হয়তো 1200 ক্যাপাসিটির হল, 30 জন গেছে, 30টা লোক আমার কাছে ভগবান। তো আমি তো ওদের সঙ্গে জড়িয়ে ধরে সেলফি তুলে এই করে, মানে তোমরা এসছো, থ্যাংক ইউ, মানে এরকম একটা। তারপর যখন যাচ্ছি, একটা হলের পাশ দিয়ে যাচ্ছিলাম, থিয়েটারে সিঙ্গেল স্ক্রিন, সেখানে সেদিন দেখা হয়েছিল, লেগেছিল সেদিন দেখা হয়েছিল মনে হয় কেল্লাফতের 1-2 সপ্তাহ আগে রিলিজ করেছিল, যেটা হবে আমি যদি খুব ভুল না হয়। কিচকিচ করছে লোক, যত লোক বাইরে তার থেকে দ্বিগুণ, ভেতরে তার থেকে দ্বিগুণ লোক বাইরে, এবং মানে হা করে দেখছিলাম যে কবে আমার এরকম হবে, এরকম। তখন ওই একটা ধারণা আর কি, যে এই বাবা এত লোক হয়, মানে এরকম হয় অ্যাকচুয়ালি, যখন অ্যাকচুয়ালি যদি লোকে হুড়মুড়িয়ে দেখতে যায় ছবি, তাহলে এরকম একটা পরিবেশ ক্রিয়েট হয়, মানে হা করে দেখছে। তখন আমার মনে আছে, আমার তখন রাইটার উনিও আমার সাথে যাচ্ছিলেন, পেলেদা রাইটার ছিল, ওরকম যাচ্ছিলেন, তখন ও এরকম করে ট্যাপ করে এরকম করে বললো যে হবে হবে, কারণ আমার না এরকম করে দেখতে থাকাটা না দেখেছে, ট্যাপ করে হবে, সব সময় আসুক, সব হবে, এরকম একটা। সো আফটার যখন ওই ইডিয়েট তারপর যখন রিলিজ হয়, যখন অফকোর্স এসকে মুভিজ, মানে সেই এই ওই তখন না, মানে মানুষজন এত পাগলের মতো বাংলা ছবিও দেখতো। ইটস নট অ্যাবাউট মি, ইটস নট অ্যাবাউট এনিথিং, ইটস অ্যাবাউট একটা বাংলা ছবি, একটা দারুণ, একটা হাটকারা মারপিট, যার এন্টারটেনিং একটা কমার্শিয়াল ছবি এসেছে, চল দেখে আসি। দেখে আমাকে মানুষ অবশ্যই পছন্দ করেছে, এই করেছিল। এবং তখন যখন ওই হল ভিজিট করতে গেছিলাম, ও মাই গড, ওই দ্যাট ওয়াজ লাইক, অ্যান্ড তারপর কানামাছি, আমি শুধু চেয়েছি তোমায়। সো দেন আই রিয়েলাইজড কি ওকে, নাও আই হ্যাভ বিকাম আ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। এবার ওই যে রেসপন্সিবিলিটির যে একটা ভাবনা আসা না, যে এবার আমাকে একটু রেসপন্সিবল হতে হবে, নাও হ্যাভ বিকাম আ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, নাও একটু রেসপন্সিবল হতে হবে। ওই যে ভাবনাটা তখন আসতে শুরু করলো। হ্যাঁ, তুমি তো অভিনয়ের সেই অর্থে কোনো শিক্ষা নেই। আমি এটা 6 মাসের কোর্স করেছিলাম একজনের কাছে, হ্যাঁ 6 মাসের কোর্স করেছিলাম, এটা ভবানীপুরে, ঠিক আছে, ভবানীপুরে 6 মাসের কোর্স করেছিলাম। এবং সেই 6 মাসের কোর্সে আমি বলছি কীরকম ছিল, যে একটা টেকনিক্যাল জিনিসগুলো, এবং কেল্লাফতের আগে পীযুষদা বলেছিল তুই ওখানে একটা কোর্স কর, 6 মাসের কোর্স কর, যাতে একটু বেসিক জিনিসগুলো শিখে যাস, তুই ওকে আবার ওই বিশাল কিছু কোনো ইয়েতে ভর্তি হয়ে যাস না আবার, ঠিক আছে, তুই একটু শিখে নে, কারণ আমার অত সময় নিয়ে আমি অতদিন ওয়েটও করতে পারবো না, ছবি শুরু করতে হবে, ঠিক আছে, তুই এটা করা। তখন আমি গেলাম, এবং তখন একটা জিনিস হয় না, যে সাপোজ আমি এরকম, মানে একটা মানুষ আমার কাছে সাথে ডায়লগ বলে সে চলে গেল, সে ক্যামেরা থেকে বেরিয়ে গেল, কিন্তু আমি ক্যামেরায়, তো সে যখন ক্যামেরা থেকে বেরিয়ে গেল, আমার চোখের মনিটা কীভাবে ট্রাভেল করবে এটা দেখানোর জন্য যে উনি কত দূর গেলেন, এই ক্লাসেসগুলো, আচ্ছা টেকনিক্যালিটিস কিভাবে বুঝবো, এই জিনিসগুলো করেছিলাম। আচ্ছা, তো এইগুলো শিখে আর কি গেছিলাম। বাট হ্যাঁ, মানে তুমি যদি সেই অর্থে বলো যে কোথাও প্রপার ভর্তি হয়ে কিছু করেছি কিনা, কোনো ডিগ্রি না না না। সুদীপ্তা চক্রবর্তী আমাকে একদিন কথা হচ্ছিল, আমি একটা ছবি করেছিলাম, ও অভিনয় করেছিল, তো আমার একদিন বলছি কোথায় কোথায় বিভিন্ন অভিনেতার কথা হচ্ছিল, তো আমাকে হঠাৎ বললো যে অঙ্কুশ কিন্তু একজন অদ্ভুত অভিনেতা। তাই আমি বললাম যে এটা তুমি বলছো, মানে অবভিয়াসলি আমারও তাই মনে হয়, কিন্তু সুদীপ্তা তো ওয়ান অফ দ্য, মানে কি বলবো, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টরস অফ দিস কান্ট্রি। তো সুদীপ্তার বলাটার পরে আমি আরও ডিটেলে ভেবেছি যে তোমার অভিনয়ের জার্নিটা, অভিনেতা হিসাবে জার্নিটা খুব ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। কারণ কানামাছিতে তুমি যখন অভিনয় করো, সবাই
তোমাকে অভিনেতা হিসেবে বেশি আইডেন্টিফাই করে যে আচ্ছা অঙ্কুশের মধ্যে তো অভিনেতাও লুকিয়ে আছে। তুমি পার্সোনালি সেই অভিনেতাটাকে ওই কানামাছি করার সময় আবিষ্কার করেছিলে নাকি তার আগে থেকে আস্তে আস্তে শুরু হয়েছে ব্যাপারটা? কানামাছি থেকে না আমি অদ্ভুত যেটা জিনিস শিখেছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল অভিনয়টা হচ্ছে তখন যখন বেসিক্যালি তুমি ক্যামেরার সামনে কিছু করছো না, তোমার লাইন্স নেই, তোমার কিচ্ছু নেই, ইউ হ্যাভ টু রিয়্যাক্ট জাস্ট। ঠিক আছে, ডায়লগ বললে তো তুমি ব্যস্ত ডায়লগ বলাতে, ভালো খারাপ পরের কথা, ব্যস্ত তুমি ডায়লগ বলাতে। আর যখন তোমার মাথাটা পুরোপুরি আইডল, তুমি কিছুই করছো না, সামনের মানুষটা বলছি ইউ জাস্ট হ্যাভ টু লিসেন টু ইট, সেখানে তোমার আসল পরীক্ষা। সেইটা আমি কানামাছি থেকে শিখেছি, কারণ আমার মধ্যে একটা অদ্ভুত একটা কী বলবো একটা চাঞ্চল্যকর ব্যাপার ছিল, একটা চঞ্চল ব্যাপার ছিল, যে জিনিসটা যখনই কেউ ডায়লগ বলছে আমি হয় হাতটা এরকম করছি, মুখটা এরকম করছি, এরকম করছি, এরকম করছি, ও আচ্ছা, প্রত্যেকটা শব্দে রিয়্যাক্ট করছি, বলতাম না চূড়ান্ত ওভার অ্যাক্টিং করতাম। ঠিক আছে, আর ওটাই কনফিডেন্স থেকে, কিন্তু ওটা কিন্তু কনফিডেন্স থেকে, হ্যাঁ, মানে সামনে যখন কেউ বলছে তখন তো আমি ভয় চুপ করে এরকম করে শুনবো, হয়তো ব্ল্যাঙ্ক রিয়াকশন, লোকে ভাবে সেটা অ্যাক্টিং পারে না, সেটা হয়নি, উল্টে তাই ওকে প্রচুর কিছু করছি, প্রত্যেকটা শব্দে রিয়াক্ট করছি তার, হ্যাঁ। এবং তখন আমার মনে হতো যদি আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, যদি বলে যে কি অ্যাক্টিং করছে না, তো পারছে না, এই একটা ধারণা ছিল। তো রাজদা আমাকে কোথাও না কোথাও ওই জায়গাটাকে ঠিক করেছিল যে মানে কি করে রিয়াকশন, মেন আসল হচ্ছে রিয়াকশন দেওয়াটা, রিয়াক্ট করাটা, যখন কেউ বলছে চুপচাপভাবে শোনাটা, চোখে কথা বলাটা, ফিল করাটা, এই জিনিসটা থেকে ওই ম্যাচিওরিটিটা, আর যেহেতু গল্পটা খুব ম্যাচিওর ছিল, মানে মেয়েদের পেছনে দৌড়চ্ছে, তাকে পটানোর চেষ্টা করছে, তারপর একটা গান শুরু হয়ে যাচ্ছে, ইট ওয়াজ নট দ্যাট কাইন্ড অফ আ ফিল্ম। তোমার ক্যারেক্টারটাও তো ওয়াজ আ সিরিয়াস ক্যারেক্টার, মারাত্মক মারাত্মক একজন ফটোগ্রাফার, জার্নালিস্ট ফটোগ্রাফার, মানে একদম মানে সিএম কে লিটারেলি সিএম এর পোল খুলে দিচ্ছে একদম ইয়ের মাঝখানে, দর্শকের মাঝখানে, ভিড়ের মাঝখানে এমন এমন প্রশ্ন করছে, তুই হ্যাভ টু বি দ্যাট, মানে ওই রকম লেভেলের করতে হবে। ওই জায়গাটা আমার সত্যি আমি অনেকটা ব্রাশড আপ হয়েছি। আচ্ছা, একটা কথা বলো, যে তুমি যে সময়টা শুরু করেছো আজ থেকে বেশি না 15 বছর আগে, বাট এই 15 বছরে এই বাংলা ইন্ডাস্ট্রি বদলাতে গেছে, প্রচুর বদলেছে, প্রচুর ফেজেস। এবার প্রত্যেকটা ফেজেই তোমার নিশ্চয়ই এক একটা করে উপলব্ধি হচ্ছে, এক একটা করে রিয়েলাইজেশন হচ্ছে। জেনারেলি হিরোদের বা একজন মানে যারা, তুমি তো একজন হিরো, মানে হিরো হিসেবে লোকে তোমাকে দেখে, অভিনেতা হিসেবে ডিরেক্টররা দেখলেও বা ইন্ডাস্ট্রির লোকজন দেখলেও জেনারেলি বাইরের মানুষ তো হিরোই দেখে একজন। এবং তোমাকে মোটামুটি পাবলিক ইয়েতে যেভাবে দেখা যায়, তাতে তুমি বেশ একটা, তোমার মধ্যে একটা হিউমার আছে, তোমার মধ্যে একটা ফ্ল্যামবয়েন্স আছে, বাট তার ভেতরে এই যে থ্রু আউট দিস জার্নি, অঙ্কুশ কতটা ভেতরে কতটা সিরিয়াস মানুষ, সেটা কি মানে সেটা কি আছে, সেই সিরিয়াসনেসটা কি অঙ্কুশের মধ্যে আছে? হ্যাঁ, মানে আমি না খুব একটা বেশি কি বলবো, মানে কথাটা পজিটিভভাবে না নেগেটিভভাবে হবে জানি না, আমি না ওই একটা জোর করে একটা ইমেজ কনসিয়াস ব্যাপার অনেকে আনার চেষ্টা করে, ওটা আমি নই, এটা আমি পারি না। ঠিক আছে, আমার যদি হট করে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে, আমি ইন্ডাস্ট্রি বলছি, ধরো চারিদিকে ক্যামেরা, প্যাপারাজি যেটাকে বলা, আমার যদি ছ্যাবলামো মারা হয়, মন হয় ওকে দেখে আমার যেটা ইনস্ট্যান্ট ফিল হলো আমি সেটাই করবো। হ্যাঁ, জড়িয়ে ধরলাম, লাফিয়ে কিছুটা ছ্যাবলামো মেরে দিলাম ওর সাথে, কিছুটা স্কুল কলেজের মতো আর কি, আমি ওটা করবো। আমি ক্যামেরা আছে বলে যে রেস্ট্রিক্ট করবো এরকম নই, ইনস্টিংক্ট, একদম একদম একদম। এবং অবশ্যই মানে সিরিয়াসনেসটা আমার, যখন আমি একা থাকি, আমি আমার পরের কাজ নিয়ে ভাবি, কি কাজ করব সেটা নিয়ে ভাবি, সেখানে অবশ্যই তার মধ্যে কোনো ইয়ে নেই যে হলেই হলো কাইন্ড অফ। অবশ্যই কোনো সময় হয়তো ডিসিশনটা আমার ভুল হতেই পারে, আমার ইনস্টিংক্ট ভুল হতেই পারে, তাই জন্যই হয়তো যেটা আমার কাছে ভালো ছবি মনে হয়েছে সেটা দর্শকের কাছে খুব খারাপ ছবি মনে হয়েছে, চলেনি, সেটা হতেই পারে, পার্ট অফ এটা হতেই পারে। কিন্তু আমার ভাবনাটার মধ্যে, আমার উদ্দেশ্যর মধ্যে একটা খুব অদ্ভুত সিরিয়াসনেস থাকে একটা, যেটা আমি না, এটা আমায় কিন্তু এইভাবে করতে হবে, এটা করলে ক্ষতি হতে পারে, এটা করলে হতে পারে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি ওই স্টার হাবভাবের মুখোশটা পরে কিছুতে বেরোতে পারি না, ওটাই পারি না। আমার যদি মনে হয় আমি সাউথ সিটি মল বাউন্সার ছাড়া যাব, আমার যদি মনে হয় আমি রাস্তায় কিছুটা খেতে সিকিউরিটি ছাড়া বেরিয়ে যাব,
আমার ইরিটেশন লাগে সবসময় কেউ পেছন পেছন ঘুরলে, ওরকম করলে। এবং আমাকে অনেকে বলে যে, আমি জানি আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকে আছে যারা শপিংও নিজেরা করতে যায় না, ঠিক আছে, ডিজাইনার শপিং করে দেয়, জাস্ট মোবাইলে পাঠিয়ে দেয়, ডিজাইনার শপিং করে দেয়। আমি তো দম বন্ধ হয়ে বাড়িতে মরে যাবো। আমি যদি জানি যে আমার বাইরে বেরোনোর, আমি প্রথম বাইরে বেরোনোর আমি অজুহাত খুঁজি, ঠিক আছে, বাড়ি থেকে বেরোনো, যে কোনো একটা সিনেমা দেখতে চলে গেলাম, অনেকদিন শপিং করি, শপিং করতে চলে যাই, করতে চলে যাই। সো আমার যদি সেই একটা করে রিজনসগুলো, বাড়ির বাইরে বেরোনোর যদি একটা করে আমি নিজেই স্টপ করতে পারি, দম বন্ধ হয়ে যাবে আমার। সো আমি না কোনো দিন, মানে ইনফ্যাক্ট দেখবে তুমি যদি এমনি অঙ্কুশ হাজরা লিখে ইউটিউবে সার্চ করো না, আমার যতগুলো ক্যামেরা সামনে আসা ভিডিও বেরোবে, যতগুলো, সেটা কারো প্রিমিয়ার হতে পারে, সেটা কোথাও ইন্টারভিউ হতে পারে, আমার হিরোইনের সাথে ইন্টারভিউ হতে পারে, তুমি কোনোটাতেই একটা গম্ভীর সিরিয়াস ইন্টারভিউ কিছুতেই দেখবে না। রাইট, একদম কিছুতেই দেখবে না। হ্যাঁ, তাতে আমি না দু একটা এরকমও কমেন্টস পাই, ছ্যাবলা, আমি কমেন্টস পাই, আমার কিছুই আসে না। আই অ্যাম লাইক দ্যাট অনলি। এবং হঠাৎ করে ওই একটা মানুষের কমেন্টের জন্য পরের দিন গম্ভীর হয়ে বসে নমস্কার বলে কিছুটা বসলাম, হ্যাঁ এরকম করে বসলাম জীবনে, বা খুব কনসিয়াস হয়ে গেলাম যে চারিদিকে ক্যামেরা আছে, এরকম করে দেখছি, কথা বলছি কারোর সাথে, এভাবে কথা বলছি। আমার মনে হয় তাতে তো তুমি তোমার ইন্ডিভিজুয়ালিটি হারিয়ে ফেলবে না, সেটা তো খুব ডিফিকাল্ট একটা জিনিস, খুব ডিফিকাল্ট। মানে তুমি যে মানুষটা, হ্যাঁ, তাকে যদি তুমি আটকে দাও, হ্যাঁ, তাহলে তো একজন অভিনেতা হিসেবে তুমি একটা খুব বড় ভুল করে ফেলবে, মানে সেটা সব অনেকে করে। আরেকটা জিনিস কি না, আমি সব থেকে বেশি নিজের ওপর জোক নিতে, নিজের ওপর জোক করতে আমার কোনো দ্বিধাবোধ নেই সেই জিনিসটার ওপর। আই ক্যান ক্র্যাক জোকস অন মাই সেলফ, আই ক্যান টেক জোকস অন মাই সেলফ। হ্যাঁ, মানে আমার ওই জিনিসগুলোর মধ্যে এরকম কিচ্ছু, আমার সবসময় মনে হয় যে আমার কাজ কথা বলবে। আমি যদি ভীষণ নিজেকে একটা অদ্ভুত একটা ফেক জিনিস নিয়ে দম্ভ নিয়ে ঘুরে বেড়াই, আর আমার ছবি যদি দুদিনও না চলে, তাহলে দম্ভর কোনো মানে নেই। এর থেকে আমি যদি সবার সাথে করে ঘুরে বেড়াই আর আমার ছবি যদি চলে, সেটার ভ্যালু অনেক বেশি। একদমই তাই। সুতরাং ওই জন্যই বললাম তোমাকে, তুমি এটা প্রশ্নটা করলে, আমি সিরিয়াস ওই জায়গাটাতে, যখন আমি একা বাড়িতে নিজের ফিউচার নিয়ে ভাবি, সেইখানে আমি কাজ নিয়ে ভাবো, কাজ নিয়ে ভাবি, সেইখানে আমি সিরিয়াস। না, তুমি তোমার উপর জোক নিতে পারো, সেটা তো আর মানে সেটা তো রিসেন্টলি দেখাই গেছে। তুমি মানে প্রথম বাংলার লোক যে নাকি রোস্টে গেছো, এবং ওরা আমার বাড়িতে এসে বলেছিল, দাদা বিশ্বাস করো, আমরা অনেকের কাছে গেছিলাম, কেউ রাজি হয়নি, কেউ না। মানে আমরা ভেবেছিলাম যে তোমার কাছে, তোমার সাথে করব, কিন্তু ইউ ওন্ট বি দ্য অনলি ওয়ান, লট অফ আমরা ওটাকে নিয়ে এটা শুরু করবো জিনিস। কিন্তু আমার মনে হয় দাদা তুমি রাজি হলে বলে হয়তো আমাদের একটাই হবে, আমি জানি না আর আমাদের হবে কিনা, বিকজ কেউ রাজি হলো না। আমরা এপিসোড হিসেবে কিছু বানাতে পারবো না। রাইট, অ্যাকচুয়ালি নিজের উপর জোক নেওয়াটা আমার মনে হয় ইজ এ ভেরি সিকিউরড জেস্চার। মানে একটা মানুষ যদি নিজের ব্যাপারে খুব সিকিউরড হয়, তাহলে তার সবচেয়ে বেশি তার নিজের খিল্লি করতে পারে। আরেকটা কি জানো তরুণামদা, যেটা হয় অনেকে কেন না বলে দেয়, বা আমার মনে হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যখনই না যে লাইফের ফেজটা তুমি অ্যাকচুয়ালি ভুলে যেতে চাও বা পছন্দ করো না, সেটা নিয়ে বারবার কথা হোক, সবাই ভাবে যদি ওইটা নিয়ে রোস্টিং হয় তাহলে আই উইল গেট হার্ট। কিন্তু আমি ভাবি যে যত আমি ওই জিনিসটাকে ফেস করব না, তত আই উইল বি মোর স্ট্রঙ্গার। এবং একটা জিনিস না সবসময় মনে হয়, আমার কোনো সিনেমা যদি না চলে না, আমরা না সবসময় না আরও আনুষঙ্গিক কিছু রিজনস ভাবতে থাকি, যে এই কারণে হয়তো চললো না, এই কারণে চললো না, বৃষ্টি পড়ছিল বলে, সময়টা ভালো ছিল না বলে। কিন্তু কোনোদিন ভাবি না আমার দোষ, চলেনি, বাজে ছবি হয়েছে, চলেনি, বাজে অভিনয় করেছি, লোকে পছন্দ করেনি, ভুলে যাও। তাই জন্যই নেই রোস্টিং যখনই এইগুলো নিয়ে হয় না, আমি এনজয় করি। হ্যাঁ ঠিকই বলেছিস রে, ওই সত্যি আমার এই সময়টা খুব জঘন্য ফেস ছিল, আমার ব্যাক টু ব্যাক 6-7খানা ছবি চলেনি, ঠিক বলেছিস, হাস ওটা নিয়ে, তোরা হাস, চল আমিও এনজয় করি ওটা নিয়ে। যখনই ওইটা থেকে যত দূরে সরে আসবো, কেউ কিছু বললেই মাইন্ড করতে শুরু করবো না, আমি অ্যাকচুয়ালি কিছু নিজে আরও ডিপ্রেসিং জোনে চলে যাবো। হ্যাঁ, দ্যাটস এ ভেরি ম্যাচিউর থিং টু সে, কারণ আমার মনে হয় ফেলিয়ার্সকে হ্যান্ডেল করার এর চেয়ে ভালো উপায় নেই। এক্স্যাক্টলি, কারণ ফেলিয়ার, আমি একটা জিনিস সবসময় বলি, আমার প্রচুর স্টুডেন্টস আছে যারা অভিনয় করতে চায় বা যারা ডিরেকশন করতে চায়, তাদেরকে আমি সবসময় একটা জিনিস বলি যে সম্পূর্ণ ফেলিয়ারের রেসপন্সিবিলিটি তোমার নিজের নেওয়া উচিত।
অ্যাবসলিউটলি। কারণ বাকি জিনিসের উপর তুমি যদি ওটাকে ফেলে দাও, তুমি যেটা বললে প্রজেক্ট করো, তাহলে না তুমি নিজেকে আর ঠিক করতে পারবে না, নিজে কোথায় ঠিক করতে পারবে না, আর না সলিউশনে খুঁজে পাবে না, কিন্তু পাবে না। তো এবার কি হয়, ধরো আমি আর তুমি একটা কাজ করলাম, সেটা ধরো চললো না, কোনো সব ওয়ার্ক করলো না, ধরো আমি যদি বলি যে অনুমোদার জন্য চলেনি, বা আমি যদি বলি অঙ্কুশের জন্য চলেনি, এবার আমি তো ভাবলাম ধরো তোমার জন্য চললো না, এবার তোমাকে কি ঠিক করলে চলবে আমি তার সলিউশন জীবনে বের করতে পারবো? বিকজ আই ডোন্ট নো ইউ, একদম আই ডোন্ট নো ইউ। কিন্তু যদি আমি ভাবি যে আমার জন্য চলেনি, তাহলে আমি আনসার্স গুলো জানি যে আমাকে কি রেকটিফাই করতে হবে, বিকজ অ্যাজ এ হিউম্যান বিং আই নো মাই জার্নি। একদম তাই। সলিউশন কোনোদিন বেরোবে না অন্যকে দোষ দিলে, যতক্ষণ না তুমি বুঝবে যে হ্যাঁ আমারও এর মধ্যে ফল্ট ছিল। আমি মানছি যে আমি নাম নিচ্ছি না, কিন্তু আমি কিছু কিছু প্রযোজকের ছবি এমন করেছি যেটা আমি ছবিটা করে ভীষণ পস্তেছি, কারণ সেই প্রযোজকগুলো সেই ছবিটাকে হলে চালানোর জন্য বানাইনি, এটা অন্য স্ক্যাম আর কি, ওই জিনিসগুলো পুরো জিনিসগুলো আমি তার পার্ট হয়ে গেলাম, ঠিক আছে। এবার আমি বলতেই পারি যে সেই ছবিগুলো চলেনি ওর জন্যে, এর জন্যে, ফর এক্সাম্পল আমি বলতেই পারি। কিন্তু যদি আমি ভাবি যে আমিও তো হ্যাঁ বলেছি, ঠিক, আমিও তো রাজি হয়েছি, ঠিক, তাহলে 2 মিনিটের জন্য নিজেকে একটু বোকা ভাবতে অসুবিধা নেই তো। নিজেকে ভাবি না 2 মিনিটের জন্য আমি বোকা ছিলাম তাই জন্য হ্যাঁ বলেছি, অত ম্যাচিউরিটি আমার আসেনি তাই জন্য আমি হ্যাঁ বলেছি। সো যখন আমি এইটা ভাবলাম তখন আমার সলিউশন কি, আর করবো না, ঠিক ওই জিনিসগুলো নিয়ে ভাববো, আরও রিসার্চ করবো, ব্যাকগ্রাউন্ড চেক করবো, তবে তো সলিউশন বেরোবে। কিন্তু আমি যদি ভাবি আমি ঠিক ছিলাম, ওর কারণে হয়নি, তাহলে তুমি আরো ভুল ডিসিশন নিতে শুধরবো কি করে আমি তো জানি না, চিনি না ওকে আমি কি করে শুধরবো। একদম তাই। এটা আমার মনে হয় আরো বেশি মানুষের ভাবা উচিত এই জিনিসটা, বিকজ আই ফিল দিস ইজ এ নাইস ফিলোসফি, যে ফিলোসফিটা মানুষকে ভালো থাকতে এবং ভালো কাজ করতে সাহায্য করে। অ্যাবসলিউটলি, ইট ওয়াজ রিয়েলি গ্রেট টু হিয়ার। মানে তোমার এটা শুনে খুব ভালো লাগলো। দুঃখ হয় অঙ্কুশ হাজরার, মানে কষ্ট হয়, কাঁদে সে? নিজের জন্যে কোনো দিন কাঁদিনি, নিজের ফেলিয়ারে কোনো দিন কাঁদিনি, নিজের জন্যে কোনো দিন কাঁদিনি। যাদেরকে খুব ভালোবাসি তাদের ফেলিয়ারে বা তারা কষ্ট পেলে কেঁদেছি, চোখে জল এসছে, কিন্তু নিজের কোনো খারাপ সময়ে খুব একটা চোখে জল আমার আসেনি। এবং আমার কেননা যখনই আমার খুব ডাউন জোন যায় বা কিছু যায় না, তখন এই যে শুরুতে তোমার পডকাস্টে বললাম যে মাই স্টার্টিং জার্নি, আমি ওটা মনে করি কী ছিলাম, একটা ছেলে যে জীবনে জানেই না কী করবে, কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু ছিল না, পড়াশোনা তো অ্যাভারেজ ছিল, হ্যাঁ অঙ্কে 4 পেয়েছে, সেই ছেলেটা আজকে প্রথম সিনেমাটাই যার অ্যাজ আ লিড শুরু হয়েছিল। সো অবভিয়াসলি ভগবান আমাকে সে আশীর্বাদটা করেছিল, সে ভগবান আমাকে সেই সুযোগটা দিয়েছিল, অবশ্যই দিয়েছিল। এবং সেইখানে সবার আপস অ্যান্ড ডাউনস থাকতেই পারে। আমি যদি ওটা নিয়ে ভাবতে বসি, হ্যাঁ, তো মানে কোথাও না কোথাও আমার মনে হলো যে ঈশ্বর আমার দিকে চেয়ে আছে, নাহলে আমি ওই সুযোগগুলো পেতাম না। নিশ্চয়ই চেয়ে আছে, আমি ওই সুযোগগুলো পেতাম না। আবার চেয়ে দেখবে, আবার নিশ্চয়ই দেখবে। তো ঈশ্বর জানে যে আমি এক্সিস্ট করি। কারেক্ট। আমার এটা খালি মাথায় আসে, তোমার কৃতজ্ঞতা আছে ঈশ্বরের প্রতি, মারাত্মক। আমি জানি যে মানে এত মানুষের মধ্যে ঈশ্বর তার মানে জানে যে অঙ্কুশ বলে কেউ আছে, তাই জন্যেই আজকে আমার স্বপ্নটা পূরণ করেছে। জানে না তা নয়, জানে। ঈশ্বর বিশ্বাসটা কিরকম? মারাত্মক করি। কিভাবে, মানে কিরকম জানো তো? আমার একটা অদ্ভুত রিলিফ জোন ঈশ্বরকে প্রে করাটা। আচ্ছা, বন্ধুর মতো করে দেখে নিও। কিন্তু তুমি তো জানো আগের দুটো এরকম গড়বড় হয়ে, দুটো ছবি ফ্লপ হয়ে গেছিলো, এরকম মন দিয়ে করেছি, দেখে নিও। তুমি জানো না তা নয়, কিন্তু মিথ্যে কথা বলবে না যে তুমি জানো না। আমি বন্ধুর মতো করে প্রে করি, ঠিক আছে? তো কমিউনিকেশন টাইপের, হ্যাঁ, দেখে নিও, লাভ ইউ এরকম টাইপের, হ্যাঁ। আর ওটা না একটা অদ্ভুত রিলিফ জোন আমার। এবং ধরো আমি একটু মন খারাপ অবস্থায় বসে আছি বা কিছু, আমি খালি বলি এই প্রেই তো করিনি, আমি তো চাইনি, পাবো কোথা থেকে? আমি তো ভগবানের কাছে চাইনি জিনিসটা, চেইনি এরকম, হ্যাঁ। এবং যাক ঠিক আছে, আমার যা করার আমি করে দিয়েছি। আমার ওটাই মনে হয় না যা করার করে দিলাম, চলো হয়ে গেছে, আসল জিনিসটাই হয়ে গেছে, মানে এরকম করে। আমি এতটা বিশ্বাস করি বলে না, আমার ওটা একটা অদ্ভুত, ওটা একটা প্রে করাটা কিছুক্ষণের জন্য 3 মিনিট 2 মিনিট ওই প্রে করাটা একটা অদ্ভুত, আমার ওটা একটা রিলিফ জোন। মনটা অনেকটা হালকা হয়ে যায়। যে কেন বলো তো, ওই যে বললাম না যে আমায় যখন এত দূর অবধি পৌঁছে দিয়েছে, মানে ঈশ্বর জানে যে অঙ্কুশ বলে কেউ আছে, ওর জন্য আমাকে করতে হবে, এতজনের মধ্যে আমাকে ওই ছেলেটাকেও দেখতে হবে, এটা যখন জেনে গেছে, তো মাঝে মাঝে একটু বলে দিই যে
দেখে নিও কিন্তু। রিগ্রেট আছে কোনো? আছে, বাট রিগ্রেট শব্দটা বলি না আমি সেই সময়, লার্নিং প্রসেস বলতে পারো। ঠিক আছে, আমি যেটা তোমায় বললাম একটু আগেই, যে অনেক মিস্টেক্সগুলো, সেগুলোর লার্নিং প্রসেস বলতে পারো। তার কারণ হচ্ছে এখনও অবধি আমার এমন কোনো ভুল ডিসিশন বা এমন কোনো আমার খারাপ সময়ের অতীতের এমন কিচ্ছু নেই যেটা আমাকে এখনও ভোগাচ্ছে, যেটা আমাকে এখনও কুড়ে কুড়ে খাচ্ছে। না নেই, না, সব কিছু থেকে বেরিয়ে আসা হয়ে গেছে। আবার হয়তো নতুন জন্ম নেবে, লাইফে তো আপস অ্যান্ড ডাউনস থাকেই। নিশ্চয়ই কালকে কিছু একটা ঘটনা ঘটতে পারে যেখানে আমি আবার আপসেট হয়ে যেতে পারি, সেখান থেকে একটা বলতে পারি ইস মিস্টেক করে ফেললাম, হতেই পারে। কিন্তু এমনি অতীতের এমন কোনো ঘটনা নেই যেটাতে আমি আজও আমার খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে সেইটার কারণে যাচ্ছি, সলভ হয়নি, খুবই কষ্ট পাচ্ছি রোজ। না, সব কটা লার্নিং প্রসেস ওই জন্যই বলছি। এবং সেগুলোকে তুমি ক্লোজ করে দিচ্ছি, ওভারকাম হয়েছে, শিখেছি, বেরিয়ে এসছি ওই বিষয়টা থেকে। তবে এই ভুলগুলো তো খুব ইম্পর্টেন্ট ভুল বলো, মানে আমার মনে হয় জীবনে ভুল করা খুব ইম্পর্টেন্ট গো, খুব ইম্পর্টেন্ট ভুল। মানে ভুল করাটা যে, এবং না আমি বলবো যে যেটা তোমার মন বলছে না করো, করো, ভুল হলে হোক করো, যাতে কাউকে দোষ না দিতে হয়, করো। আজকে তোমার কথায় আমি কিছু করতে গেলে যদি সেই জিনিসটা না হয়, তোমাকে চিরকাল আমি দোষারোপ করে যাব, কি দরকার? এটা নিজের মন বলছে করো, নিজেই ঠিক থেকে শিখবে, ঠিক থেকে শিখবে। যেমন সব থেকে বড় কথা, আমার প্রথম এগ্রিমেন্টে, আমি কারোর নামে যাচ্ছি না, আমি একটা এগ্রিমেন্ট করেছিলাম। সেই এগ্রিমেন্টের আমি তখন জানতাম না যে তার কপি নিতে হয় এগ্রিমেন্টের একটা। ঠিক আছে, একটা 3 থেকে 4 বছরের একটা এগ্রিমেন্ট ছিল ফিল্মের। টাকা পয়সা লেখা ছিল, মৌখিকভাবে কথা হয়ে যাবে, ঠিক আছে, অ্যামাউন্টও লেখা ছিল না। তো আমি সাইন করে দিয়েছিলাম, সাইন করে ওনাকে দিয়ে দিয়েছি। এত চালাক লোক, সে কপিও দেয়নি আমায়, আর জানে ছেলেটা বোঝে না যে কপি দিতে হয় বা কিছু, বুঝে গেছে আমায় দেখে। এবার বাবা মা কেউ সঙ্গে যায়নি, বাবা মা এই ফিল্ডের কিছু বোঝে না, এইসব কিচ্ছু না। বাবা মাও যে কেউ একটা গাইড করে দেবে, কপি নিয়েছিস বলে দেবে। লয়ার টয়ার ছেড়েই দাও, লয়ার তো অনেক দূরের ব্যাপার, ভাবনা দেওয়া। এবার যখন সব কিছু হয়ে যাওয়ার পর আমি আরও বেটার অপরচুনিটি পেলাম, তখন সেই প্রডিউসার আমায় বললো তুমি কিন্তু আমার 10 বছরের সাইন করেছো, কারণ একটা পেপার লিখে 10 ইয়ার্স লিখে দিয়েছিল। জিনিসটা আমার সই নকল করে, একটা জিনিস অ্যাড করে আমার সই নকল করে 3 বছরটাকে 10 বছর করে দিয়েছিল। তো যখন বড় অপরচুনিটি পেলাম, তখন ওইগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো। বাট থ্যাংক গড, যে প্রডিউসারের অফার পেয়েছিলাম সেই প্রডিউসার এত বড় ছিল যে কিছু করতে পারেনি, উনি কিছু করতে পারেনি, লিগাল ব্যাটলসে যেতেই পারেনি, ক্ষমতাই ছিল না। বাট এগুলো তো শিক্ষা, এগুলো তো। বাট এটা বলিউড হলো খুব চাপ হতো, ভাগ্যে সেখানে হয়েছে, এখানে হ্যাঁ লেস বা এক্স্যাক্টলি। বা যদি সত্যি সেও আরো বড় প্রডিউসার হতো, তখন এটা চলতো, একটা বড় কিছু হতো, ব্যাটল হতো আর কি। তখন জার্নিটা কি হতো আমি জানি না, কিসের ওপর দিয়ে যেতে হতো। বাট সেটা আমাকে নিজের থেকে আরও বুঝতে শিখেছে, স্ট্রং করেছে। ইন্ডাস্ট্রিতে কিভাবে চলতে হবে সেই জিনিসটা অনেক ভুল করে করে শিখেছি, অনেক কিছু। ওইটা ভুল করা খুব ইম্পর্টেন্ট। এই যে ইন্ডাস্ট্রিতে কি করে চলতে হবে বললে, আচ্ছা বাই দ্য ওয়ে তুমি কফি খাবে? ব্ল্যাক কফি ব্ল্যাক কফি বানানো, আমরা কথা বলতে থাকি, ব্ল্যাক কফি বানানো। ইন্ডাস্ট্রিতে কিভাবে চলতে হবে জিজ্ঞেস করলে, ইন্ডাস্ট্রিতে চলতে গেলে বা ইন্ডাস্ট্রিতে নিজেকে ঠিক রাখতে গেলে কি ডিপ্লোম্যাটিক হতে হয়? মানে কোথাও কি ধরো কারো কোনো জিনিস ভালো লাগলো না, বাট ভালো বলতে হয় তবু, এটা কি হয়? কিছুদিন ইন্ডাস্ট্রিতে কাটানোর পর বোঝা যায় কে কীরকম ধরনের মানুষ, কাকে কিভাবে খুশি করলে বেটার, বা কে মাইন্ড করবে না, কে কিভাবে জিনিসটাকে নেবে না সেই অর্থে। বাট অনেক মানুষ আছে যাকে মুখের ওপর সত্যিটা বললে তারা সত্যি ইমপ্রেস হয়, তারা ইগোতে নেয় না জিনিসটা, এরকম মানুষজন আছে, আছে আছে আছে, একদম আছে। তুমিও জানবে, 100% জানি, আছে আছে আছে, এবং খুব ভালোবাসে সেই জিনিসটা কেউ বললে, ঠিক। এবং দেখবে প্রত্যেকবার তোমাকে ফোন করে বলবে, এবং বলো তো যে এই কাজটা করেছি, তুমি দেখে জানাও তো, কারণ জানে তোমার কাছ থেকে অনেস্ট ফিডব্যাক। একদম তাই। কেউ কেউ আছে তোমায় অ্যাভয়েড করতে শুরু করবে কারণ তুমি সত্যিটা বলো, তুমি ক্রিটিক্যাল হও বলে তুমি অ্যাভয়েড করতে শুরু করবে। ও বেশি পাকা, ঠিক। অরুণাব বেশি পাকা, ঠিক। বেশি জেনে গেছে, বেশি জেনে গেছে। কটা ছবি করেছে,
কটা ছবি ডিরেক্ট করেছে, কটা ছবি প্রডিউস করেছে, বেশি জেনে গেছে। এটা এরকম লোকও আছে। তো আমার মনে হয় জীবনে হ্যাপা নিয়ে লাভ নেই, যা যাতে খুশি থাক। তোমাকেও বিশাল মাসিহা হয়ে কাউকে কিছু করার দরকার নেই। তুমি তোমার কাজ করো, ছবি করো। ছবি করতে গেলে সত্যি সত্যি এই যে তুমি বললে না ডিপ্লোম্যাটিক হওয়াটা জরুরি কিনা, আর আমি কেন বললাম যে মানুষ বুঝে কথা বলো। ইন্ডাস্ট্রিতে সবাই সবারকে দরকার লাগে, সবাই সবাইকে দরকার লাগে। তোমার ইন্ডাস্ট্রিতে একটা সিড আইডিয়া, সেইটার থেকে শুরু করে তার এক্সিকিউশন, হলে আনা অবধি সেটাকে এক্সিকিউট করা হবে। ইউ ক্যান বি অ্যান অ্যাক্টর, ইউ ক্যান বি আ ডিরেক্টর, ইউ ক্যান বি আ প্রডিউসার, ইউ ক্যান বি এনিবডি, ইউ ক্যান বি আ ডিওপি। বাট ওই আইডিয়াটা থেকে হলে নিয়ে যাওয়া অবধি না সবাইকে দরকার লাগে ইন্ডাস্ট্রি, ছোট থেকে বড়। তো অকারণে নিজেকে বিশাল বোদ্ধা সত্যবাদী প্রমাণ করতে গিয়ে চারটে লোককে চটিয়ে লাভ নেই। ঠিক, যে যাতে খুশ থাকে তাকে খুশি রাখো। আরেকটা জিনিস আমার মনে হয় একটা পয়েন্টের পরে অলসো আন্ডারস্ট্যান্ড যে কে অনেস্ট ফিডব্যাক চাইছে, কে চাইছে না। ইটস ভেরি ডিফিকাল্ট, এক্স্যাক্টলি। কে অনেস্ট ফিডব্যাক চাইছে আর কে চাইছে না। কারণ দুরকম হয় কেমন লাগলো জিজ্ঞেস করাটা, ঠিক আছে? একদম। একটা হয় কেমন লাগলো, সত্যি করে কেমন লাগলো তো সত্যি করে বল। তখন দেখ ভালো, কিন্তু এই জায়গাটা হ্যাঁ আমারও তাই মনে হয়েছিল, বুঝে যাবে। আর আরেকজন কে কেমন লাগলো কি করে বলবে, জঘন্য লেগেছে তাকে, সে তোমার সব রাস্তা বন্ধ করে দিল বলার যে আমার ভালো লাগেনি। কেমন লাগলো মানে এটার মধ্যেই হচ্ছে জীবনে বানাতে পারবি কেমন লাগলো, তাকে তুমি কি করে বলবে বলো। জঘন্য। সঙ্গে সঙ্গে আমি অনেকবার হয়েছে, আমি প্রিমিয়ারে যখন কোথাও গেছি বা কিছু হয়েছি, হ্যাঁ তো লিটারালি আমি না এটাও বুঝতে পারছি না প্রশ্নটা কি করতে চাইছি। এক্স্যাক্টলি কেমন আর না গো, এর থেকে মানে আমি হয়তো 1 ঘন্টা পরে ঘুমিয়ে গেছিলাম, চলে গেলাম। না গো এরকম হওয়া উচিত, মানে দিস ইজ লাইক তবে চল পরেরটা করি, আমি তখনই পুক করে মার দেবো। সো বোঝা যায়। তুমি যখন একটা ধরো এমনিতে আস্তে আস্তে তো কাজের সংখ্যা অনেক কমেছে, বাট স্টিল এখন এই মুহূর্তে দাঁড়িয়ে গত ধরো 1-2 বছরের তুমি কিভাবে দেখছো, কি তোমার কি মনে হয় কিছু বদলছে ইন্ডাস্ট্রিতে? 1-2 বছরে বলছো না, মানে কিরকম? মানে গত ধরো আমি বলছি যে একটা পয়েন্টে বাংলা সিনেমার অবস্থা খারাপ, বাংলা সিনেমার অবস্থা খারাপ মোটামুটি এখনো বলে যাচ্ছে, লোকে বলে যাচ্ছে, এবং হয়তো সেটা আংশিক সত্যি কিংবা মিথ্যে আই ডোন্ট নো, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে, বাট আমি সেই পার্সোনাল ওপিনিয়নটা দিচ্ছি না। আমার বক্তব্য, তোমার কি মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিটা কিরম জায়গায় দাঁড়িয়ে আছে? তবে আমি তোমার একটা কথা বলবো অর্ণব, আমার খুব সুবিধে হবে তোমার কাছ থেকেও জানার তোমার কি মনে হয়। তার কারণ আমরা না যারা বানাই ছবি বা যারা করছি বানাচ্ছি, আমরা অনেক সময় একটু হয়তো বায়াসড হয়ে যাই। হ্যাঁ মানে কি হয় না, ধরো যেই জায়গাটা নিয়ে খুব প্রশংসা হচ্ছে আমরা ওই জায়গাটার মধ্যে না বেশি থাকতে চাই, এবং বলি যে আমার ছবি নিয়ে রমরমা আলোচনা হচ্ছে, আমরা জোনটার মধ্যেই থাকতে চাই একদম। তার মাঝখানে যে এত বড় একটা আলাদা জোন, যারা হয়তো হয় সিনেমাটার ব্যাপারে জানে না, না হয়তো পছন্দ হয়নি বা ভালো বলছে না, তো ওটা আমরা জানি না, যেটা হয়তো মেবি তুমি বলতে পারবে বেটার একটা ব্রডার পার্সপেক্টিভ থেকে। তবে ওই জন্য তোমায় জিজ্ঞেস করছি, তোমার কি মনে হয় এখন ইন্ডাস্ট্রি সিচুয়েশন? আমার মনে হয় যে বাংলায় রুটেড কমার্শিয়াল সিনেমা হওয়া খুব দরকার এই মুহূর্তে। মানে যেই সিনেমাটাকে দেখতে অন্য কোনো দেশের বা অন্য কোনো রাজ্যের সিনেমার মতো দেখতে না, বাংলা সিনেমার কোর যেটা সেরকম সিনেমা একটু কম হচ্ছে আমার মনে হয়। মির্জার ক্ষেত্রে, মির্জা যখন আমি দেখলাম আমার মনে হচ্ছে মির্জা ওয়াজ এ গুড ফিল্ম, এন্টারটেনিং ছিল, কমার্শিয়াল সব দিক দিয়ে, বাট আমার মনে হচ্ছে বাংলাটা মিসিং, মানে বাংলা বলতে বাংলার রুটটা মিসিং আমার পার্সোনালি এটা মনে হয়। বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে বোধ হয় যদি একটু ঠিকঠাক কয়েকটা ছবি পরপর ঘটে, তাহলে আমার মনে হয় আবার অডিয়েন্স কিন্তু বাংলা সিনেমা দেখার জন্য রেডি আছে একদম। এটা আমার বিশ্বাস, এবং এই বিশ্বাসটা আমার থেকে আমাকে কেউ কোনোদিন চড়াতে পারবে না। অবশ্যই। এবং আমার মনে হয় যে যদি তুমি গ্রাফের কথা বলো, তাহলে আমার মনে হয় একটু করে কিন্তু বাংলা সিনেমা আস্তে আস্তে করে কিন্তু
ছোট 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 স্টেপ নিয়ে ঘুরে কিন্তু দাঁড়াচ্ছে, এটা আমার বিশ্বাস। ঠিক বলে। তোমার কি মনে হয়? একদম একমত তোমার সাথে। এবং আমার যেটা মনে হয় যে খুব হাতে গোনা কয়েকটা রিজনাল ইন্ডাস্ট্রি আছে, রিজনাল ইন্ডাস্ট্রি আছে যারা এই 2.5, 3, 4, 5-এর মধ্যে এত সেন্সিবল সাবজেক্ট বানাতে পারে। ঠিক, দ্যাটস ভেরি ট্রু। আমাদের বাংলা কিন্তু সেই সব ইন্ডাস্ট্রির মধ্যে একটা। ইভেন তুমি মির্জা দেখেছো বলবে, আমি মির্জার বাজেট, আমি যে বাজেটে মির্জা নামিয়েছি, আমাকে বম্বের লোকেরা যারা দেখেছে ওরা ভেবেছে 35-40 crore ফিল্ম। কারেক্ট। ওরা যখন দেখলো যে 4-এর নিচে, প্রায় 4-এর কাছাকাছি এরকম, অবাক হয়ে গেছে। ওরা ভাবছে আমরা তাই কি সত্যি আমাদের শিখতে হবে তাহলে যে আমরা কেন এত টাকা খরচা করছি, কোথায় খরচা করছি। এটা বাংলাই পারে, বাংলাই পারে, আর কেউ পারে না। এফিশিয়েন্ট টেকনিশিয়ানরা পারে, একদম যারা মেকার্স তাদের এই বুদ্ধির পারে, আমরা পারি কিন্তু। ঠিক আছে, একদম তুমি ভীষণ একমত, আমি ঠিক কথা বলেছো। এবার আমার যেটা মনে হয় কি হয় জানো তো, আমরা না, আমি তোমাকে একটা কথা বলতে, আমি ভুল হতে পারি, তুমি আমায় বলো, তুমি বলে না বাংলার মতো করে ছবি বা বাংলার, আমি যদি সেইটাকে একটু অন্য পার্সপেক্টিভ দিয়ে বলি, আমাদের না একটু আরো বেশি না একটু নিজেদের ওপর বিশ্বাস করে অনেস্টির সাথে ছবি বানাতে। নিজেদের ওপরে বিশ্বাসটা কোথাও হারিয়ে ফেলছি আমরা। কেন বলছি, না হলে যদি যে রাজ্যের যে কালচার, যদি সেইটা নিয়েই ছবি সাকসেস হয় বা তারাই দেখে, তাহলে আমরা কান্টারা কেন দেখছি? কারেক্ট, একদম ঠিক। কান্টারা আমরা কেন দেখছি? কারণ ওটা ওখানে রুটেড। এবং আমরা নিতে পারছি জানো তো জিনিসটা, কারণ ওরা ওই অনেস্টির সাথে বানিয়েছে, নিজেদের উপর বিশ্বাস করে জিনিসটা বানিয়েছে। আমরা ওই রিচুয়ালটা কিন্তু দূর দূর থেকে আমাদের এখানে নেই। আমরা কিন্তু প্রণাম করি, মা দেখে নাও, এইসব করি, সব করি। আমরা শিবের তাণ্ডব নৃত্য দেখে এসছি, আমরা মহালয়া দেখি, সব দেখি। কিন্তু ওরা যেটা দেখিয়েছে, যেভাবে ওরা পজেসড হয়, যেভাবে জিনিসটা একে অপরে হাত ধরে থত করে কাঁপছে, এই করছে, হ্যাঁ, চাল মুখে খাচ্ছে, চাল গুঁড়ো খাচ্ছে, এগুলো আমরা কোথায় দেখে অভ্যস্ত আছি? ঠিক আছে, কমপ্লিটলি ওরা কন্নড়ে, ওদের কালচার, ওগুলো ওরা করেছে। কিভাবে আমরা গিলে গিলে খাচ্ছি সেই জিনিসগুলো? এটার একটা বড় কারণ আছে কনভিকশনের সাথে, ওটাই সবচেয়ে বড় কথা। ঠিক, এবং কনভিকশন অ্যান্ড দে আর স্টিকিং টু দেয়ার রুট। মানে সাউথ ইন্ডিয়া যা করছে, ওরা কিন্তু ওদের রুটের জিনিসটা সারা ইন্ডিয়ার কাছে এনে পৌঁছচ্ছে, এবং সারা ইন্ডিয়া আমরা গিলে গিলে খাচ্ছি। আর আমাদের কি হয়েছে না, আমরা যেটা হয় না, আমাদের না কোনো একটা বাজেট বেশি হলেই না আমরা বড্ড বেশি ওয়েস্টার্ন ফিল্মের রেফারেন্সের দিকে চলে যাই, রুটেড না বানিয়ে। এটা বলিউডেরও বড় প্রবলেম আছে, কিন্তু বড় প্রবলেম। তার কারণ হচ্ছে যত স্টার আছে তাদের কিডসরা ইংলিশে ছাড়া কথা বলে না, তারা নিজেরাই হিন্দি ছবি দেখছি বললে তাদের প্রেস্টিজে লাগে। তারা 4টে হলিউডের ফিল্ম বা হলিউডের মেকার্সের নাম না নিলে তাদের প্রেস্টিজে লাগে, যে ছোটবেলা থেকে এগুলো দেখিসনি, নেটফ্লিক্সের সিরিজ ছাড়া কিছু কথা বলে না। এক্স্যাক্টলি, যেটা কিন্তু সাউথে এই কালচারটা, কিন্তু সাউথে ওদের নিজেদের ভাষার ওপর ভালোবাসা, নিজেদের কালচারের ওপর ভালোবাসা। তাই জন্য যখনই ওরা বানিয়েছে এবং যখনই ওদের কাছে 300-400 কোটি টাকা এসছে, ওরা কিন্তু কমপ্লিটলি রুটেড অ্যাকশন ছবি, সিটি মারছি, হাততালি মারছি, কিন্তু কমপ্লিটলি রুটেড। তো আমাদেরও মনে হয় কোথাও না কোথাও যখন আমরাও বানাচ্ছি কিছু, তখন আমরা আমাদের বাঙালিতে সব থেকে বড় অস্ত্র হচ্ছে ইমোশনস, সব থেকে বড় অস্ত্র ইমোশন। তো আমরা কোথাও না কোথাও যখনই মেবি কোনো অ্যাকশন বা বড় বাজেটের, ধরো বাজেট আছে আমার কাছে 6 কোটি 7 কোটি টাকার বাজেট আছে, ভালো বাজেট আছে, আমরা বড্ড বেশি না হাই স্পিড শটস, অ্যাকশন, ধুলো কত উড়লো, এইদিকে বেশি মন দিয়ে দিই র্যাদার দ্যান ইমোশনটা। কারণ সিটি হাততালি না, যদি তুমি বলো সিটি হাততালি কিন্তু ঘুষি মারা লাথি মারাতে পড়ে না, সিটি হাততালি পড়ে যে রিজনে ঘুষি আর হাততালিটা, কারেক্ট, একদম রাইটলি সেড, যে কারণে সেই ঘুষি আর লাথিটা মারা হচ্ছে। এবং আমার মনে হয় ছোটবেলা মনে আছে একটা জিনিস, হ্যাঁ, হিরোর হয়ে আমি বলছি মার, মানে অ্যাকশনটা শুরু হওয়ার আগের সিনটা কি, ওটা ইম্পর্টেন্ট। কারেক্ট, তার আগে ওই সিনটাকে কনভিকশন দিয়ে বানাতে হবে। তোমার অ্যাকশনে খরচা করারও দরকার নেই, তুমি যদি মন দিয়ে আগের সিনটাকে বানাও, তোমার অ্যাকশনে খরচা করারও দরকার নেই, তোমাকে হিরোকে ওড়ানোরও দরকার নেই, তোমাকে হিরোকে স্লো মোশন দেওয়ারও দরকার নেই, একটা থাপ্পড়ে লোকে সিটি মেরে ফাটিয়ে দেবে। একদম তাই। সো কোথাও না কোথাও আমার মনে হয় যে ওই নিজের ওপর বিশ্বাস করে ওই কনভিকশনের সাথে বানানোটা, যেটাতে সাউথ অনেকটা এগিয়ে আছে। তুমি আমাদের কালচার বলো, বা আমি এমন একটা বলছি, আমি বলছি তো এমন একটা ছবিও হোক না যেখানে বাঙালি মনে হতে হবে না,
আমি তো এটাও জানি না বাঙালি মনে কি করে করাবো একটা ছবিকে, বিশ্বাস করো। ধরো আমায় বল, আমি সেটাও জানি না, কিন্তু আমি কি করে একটা বাঙালি মনে করাবো, একটা কি মাছ ভাত খাচ্ছে সিন রাখবো, কি করে বাঙালি মনে করাবো একটা সিনেমাকে, আমি তো জানি না। ইমোশনস আর ইউনিভার্সাল ইমোশনস। আমি মাকে হারালাম, সবাই কাঁদবে, আমি আমার স্ত্রীকে হারালাম কাঁদবো, আমার বাবাকে হারালাম কাঁদবো, হচ্ছে ইউনিভার্সাল ইমোশন সেই জিনিসটা। অনেকে তো আবার ডিফারেন্সিয়েট করে যে কোন অস্ত্র আছে, এই অস্ত্র আমাদের এখানে পাওয়া যায় না, এটা সাউথ ইন্ডিয়ান ছবির অস্ত্র, তো ওটা সাউথ ইন্ডিয়ান। আমি অত বুঝি না, অত ডিটেলিংগুলো বুঝি না, তো আমার হচ্ছে আমি বাঙালি বোঝাবো কি করে সেটা আমি জানি না। তো আমি কি করতে পারি, আমাকে ইউনিভার্সাল ইমোশনটাকে কেটার করতে হবে, আমি ইউনিভার্সাল ইমোশনটাকে কি করে ধরে রাখবো, দ্যাটস দ্য অনলি থিং যেটা আমি ফিল করি, এবং সেটার সাথে উইথ কনভিকশন বানানো। কনভিকশনটাই সব মারাত্মক। মানে আমি এই একটা রিসেন্টলি একটা তেলেগু কোম্পানি, মানে দে আর বেসড অন হায়দ্রাবাদ, তো হায়দ্রাবাদ থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি আমিষ বলে ছবি বানিয়েছি, সেটা দেখার পরে দে রিয়েলি লাইকড ইট, আর বলেছে যে উই ওয়ান্ট টু মেক সামথিং, বাট প্রথম শর্ত কি জানো ওদের, বলছে ইউ হ্যাভ টু হ্যাভ এ রেফারেন্স টু ইয়োর কালচার। এটা হলো ওদের প্রথম শর্ত, যে তুমি যেই গল্পই আমাদের কাছে পিচ করো, দ্যাট হ্যাজ টু হ্যাভ এ রেফারেন্স টু ইয়োর কালচার। তো যেটা বুঝলাম আমি, তারপর ওদের সঙ্গে অনেক কথা হচ্ছে আমার, যেটা বুঝলাম যে যেহেতু ওরা জানে যে ওদের কালচারটা নিয়ে ওরা কতটা, মানে ওদের পোশাক নিয়ে, ওদের ভাষা নিয়ে, ওদের মানে যেই ধরনের ফোকলোরস আছে, তো আমি বুঝলাম যে ওরা এটা বুঝতে পারে যে একটা মানুষ যখন নিজের কালচারের ব্যাপারে কথা বলবে, নিজের জায়গার নিজের কথা বলবে না, ওই তুমি যে ইমোশনটাও বলছো, সে যখন নিজের ইমোশনের কথা বলবে তখন কিন্তু সে সম্পূর্ণ কনভিকশন থেকে বলবে, একদম। তা না হলে কিন্তু সেই কনভিকশনটাই আসবে না, একদম। এটা আমার মনে হয় একদম। আর আমি একটা জিনিস খুব বিলিভ করি যে এই যে কনভিকশনের সাথে নিজের ইমোশন নিয়ে ছবি বানানো, আমার মানে ওইটাই অ্যাপ্রোচ থাকা বেটার, রাদার দ্যান অনেকে আমরা হিট ছবিকেও বানাতে পারে না। যেদিন তুমি বসবে আমি হিট ছবি বানানোর জন্য বসেছি, শেষ। জাভেদ আখতার একটা দুর্দান্ত কথা বলেছে, বলেছে যে হিট ছবি বানানোর কোনো ফর্মুলা নেই, কিন্তু ফ্লপ ছবি বানানোর একটা ফর্মুলা আছে। বলছে কি? বলছে ফ্লপ ছবি বানানোর এটাই ফর্মুলা যে ইউ স্টার্ট রাইটিং যে मैं एक हिट फिल्म लिख रहा हूँ। सुपर ब्रिलियंट, एकदम ब्रिलियंट। জাভেদ আখতার তো আলাদাই লোক। তোমার ইন্ডাস্ট্রিতে বন্ধু অনেক আছে বললে, তো খুব কাছের বন্ধু কারা? বিক্রম আছে, বিক্রম চ্যাটার্জি আছে, আছে ঐন্দ্রিলা ইন্ডাস্ট্রির, কিন্তু এমন হয়ে গেছে এখন মারবে আমাকে যে আমাকে ইন্ডাস্ট্রির বানিয়ে দিলে, সেই অর্থে তো অভিনেত্রী, ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। আমি মনের কথা বলতে পারবো মন খুলে, এবং তোমার এখন যেমন আমি আলোচনা করছি আমরা, ধরো আমি সেটা করতে পারবো বাড়িতে কোনো ক্যামেরা ছাড়া, সব কিছু। যিশুদা, আচ্ছা যিশুদা। আরেকজন আছে যাকে আমি আমার ঘন্টার পর ঘন্টা ফোন করলে 4 ঘন্টা কখন কেটে যায় বুঝি না, ডেইলি ওই মানুষটার সাথে হয় আমি ফোন করি নয় উনি করেন, এবং 4 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা কেটে যায়, কোনো কথা নেই, শুধু তারপর আর বলো, এরকম তো খুব কম হয়, টপিক নেই ওদিক থেকেও, তারপর 3 ঘন্টা পর, আরে 2 ঘন্টা পর আমিও তারপর টপিক নেই, কিন্তু ফোন ছাড়তে ইচ্ছা করছে। দ্যাট ইজ জিদ্দা। আচ্ছা, জিৎ গাঙ্গুলি, আমাদের অভিনেতা জিদ্দা আর কি, হিরো জিদ্দা, এবং ওই মানুষটা, কয়েকজন আছে টুকটাক। তোমার সবচেয়ে ভালনারেবল সাইডটা এই মানুষগুলোই জানে, মানে পুরোটা না হলেও, মানে আমি কোনোদিন ফিল্টার রেখে কথা বলিনি আমার নিজের ব্যাপারে, ওদের ব্যাপারেও নিজেদের ব্যাপারে। ফর এক্সাম্পল জিদ্দা, কি মনে হচ্ছে আমি এটা আমার ট্রেলারটা আমি বলি জিদ্দা এটা ঠিক, এটা ভুল, এটা দারুণ। ইভেন যিশুদা, ওদের আমার জীবনের আপস অ্যান্ড ডাউনস, যেখানে যে সময় আমি ফিল করেছি যে আমার হয়তো কিছু আর হবে না, আমার হয়তো সময় শেষ, কামব্যাক হওয়ার আশা দেখছি না, ঠিক আছে, সেইটাও না আমি, অনেকে হয়তো ভাববে না কি করে হতে পারে যে সে একজন তার কালিগকে বলতে পারে, একে বলতে, সেটা জিদ্দাকে আমি বলেছি, জিদ্দা, যিশুদাকেও, ঠিক আছে, এরকম বলেছি, এরকম অনেক। সো এই কয়েকজন মানুষ আছে। আমি দেখো বিক্রম, এরা তো অবশ্যই, মানে পিপল এক্সপেক্ট কি দে লাইক ফ্যামিলি, এরা অবশ্যই এরা আপস অ্যান্ড ডাউনস বলা, কিন্তু
হ্যাঁ এই কজন মানুষ যারা হয়তো সচরাচর লোকে বিলিভ করবে না যে আচ্ছা এদেরকেও বলিস, মানে এরকম আর দিজ আর দ্য পিপল এরকম বলিস। মানে একই ইন্ডাস্ট্রিতে ঐন্দ্রিলা তুমি দুজনই, ও একজন অভিনেত্রী, এটা কি কখনো কোথাও সুবিধে বা অসুবিধা করেছে তো কোনোদিন তোমার বা তোমাদের দুজনের মধ্যে? সুবিধে জিনিসটা তো দেখো, একটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটা দুতরফ থেকে দুজনেই বুঝি। এটা অবশ্যই 10-12 দিন ধরে আউটডোর যাওয়া, সবাই থাকে, অন্যান্য পুরো টিম থাকে, তো ইনসিকিউরিটি যে না হওয়া বিষয়, কারেক্ট, সেই জিনিসটা একটা অনেক যারা বোঝে তারা বোঝে এই জিনিসটা। এটা এমন নয় যেটা আলটিমেট সলিউশন, এটা যদি সেটা ইনসিকিউর ফিল হওয়ার থাকে সে এক ফিল্ডে থাকলেও হবে, না থাকলেও হবে, ঠিকই কোথাও না কোথাও ট্রাস্ট ফ্যাক্টরটা কাজ করে, তো সেটা নিয়ে ওটা কোনো প্রবলেম হয় না। ডিসঅ্যাডভান্টেজ জিনিসটা কি বলি, মানে কোথাও কোথাও হয়তো একটা জিনিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় চলে যায় আমাদের মধ্যে, যে মেবি হয়তো যে গল্পটা আমি করতে চাইছি ও রিয়েলাইজ করছে ইট ওয়ন্ট ওয়ার্ক, এবং আমি চাই ওটা করতে, আর ও একটা অন্য পার্সপেক্টিভ দিয়ে দিচ্ছে। তো হয়তো কোনো একজন মেয়ে যে ইন্ডাস্ট্রি নয় সে হয়তো নাকি গলাতো না, সে একটা ছবি করছো, ও কংগ্রাচুলেশন এইটুকুই বলতো, বাট ও একটু ডিপে গিয়ে যখন আমায় বলে, আমারই ভুল আমি বলবো সেই অর্থে, কারণ ও 90% টাইম ঠিক হয়েছে এই বিষয়টা নিয়ে, আমি বেশি কিছু বলতে চাইনি এই জিনিসটা নিয়ে, সেই জন্যে যে যখন মনে হয়েছে এটা ভুল দিকে এগোচ্ছে, এটা ভুলই ছিল, ঠিক আছে। এবার ফর এক্সাম্পল ধরো যে কারুর ওপরে ওর একটা এমনি রাগ, কারণ সে হয়তো আমার ব্যাপারে উল্টোপাল্টা কিছু বলেছে, ঠিক আছে, সেটাও শুনেছে জেনেছে, এবার তারই ছবি করতে যাচ্ছি। ও এমন মেয়ে না, ও বলবে করো না, তুমি জানো না কি বলেছে, কারণ ও আমাকে অদ্ভুত ভালোবাসে, ওই ভালোবাসার জায়গা থেকে, তুমি জানো তো তোমাকে কি বলছে। আর আমি একটু প্র্যাকটিক্যাল, আমি বলছি দেখো কিচ্ছু হবে না, এটা আজ আছে কাল থাকবে না, এই জিনিসগুলো কথাগুলো কিচ্ছু থাকবে না, ঠিক আছে। সো এত কিছু ভাবতে থাকলে কিন্তু কারোর সাথেই কাজ করা যাবে না। হয়তো আমি কারুর ব্যাপারে রেগে মেগে কিছু বলেছি, সেও জেনে যাবে, সে আমার ব্যাপারে, তো কারোর সাথে কারো কাজ করা যাবে না। কিন্তু ও একটু ইমোশনাল আছে ওই দিক দিয়ে, যে তাহলে ওকে বলো তোমাকে সরি বলতে যখন বলেছি উল্টো পাল্টা, কেন দরকার নেই, লেট ইট বি, কালকে আবার দেখবে 1 মাস পর দুজনে একসাথে বসে চা খাচ্ছি। রাইট। তোমার মনে হয় ইন্ডাস্ট্রিতে এই যে এরকম মানে যেই তুমি যে ধরো কেউ একটা তোমার ব্যাপারে খারাপ কথা বলেছে বা তুমি কোনোদিন কিছু বলে ফেলেছো, ইন্ডাস্ট্রিতে কি শত্রুতা হয়? মানে শত্রুতা সারা জীবনের জন্য হয় বা জীবনের জন্য হয় না? হয় না তো, সবাই সবাইকে দরকার লাগে, কেউ পারবে না সারা জীবন সবার সাথে শত্রুতা রাখতে, সবার সবাইকে দরকার লাগে। ওই কিছুক্ষণের অভিমান, কিছুক্ষণের ইগো, সবার সবাইকে দরকার লাগে। এই জন্যে সবসময় আমরাও বলি যে যখন 3 জন আলোচনা করছে, ধরো আমি তুমি আর আরেকজন কেউ আছে, তখন যতই আমি কারোর ব্যাপারে বলছি, এই মানুষটাও তাই না বলে এই 10টা কথা বলে দিল, তুমিও বলে দিলে, আমে দুধে মিশে যাবে, কিন্তু আঁটি পড়ে থাকবে। রাইট রাইট, একদম ঠিক। ওই জন্যে এই পরনিন্দা পরচর্চা করার সময় ইন্ডাস্ট্রিতে খুব কেয়ারফুল থাকা উচিত, খুব কেয়ারফুল থাকা উচিত। খুব আড্ডা মারার ব্যাপারে সবাই কিন্তু বন্ধু বান্ধবের মতো একদম আড্ডা মারে, একদম তাই। সুতরাং আমার যেটা মনে হয় যে এটা ভালো যে কোনো কিছুরই সাস্টেন করে না ফর লং টাইম। না বন্ধুত্ব, দেখো বন্ধুত্ব সারা জীবন বেশি, একে অপরের প্রতি এক্সপেকটেশনটাও যেমন একটা গন্ডগোলের ব্যাপার, শত্রুতাটা অবশ্যই গন্ডগোলের ব্যাপার। তো এই যে ব্যালেন্স থাকাটা গুড, থাকা ভালো, কিন্তু সবাইকে ইন্ডাস্ট্রিতে দরকার লাগে। ওই জন্য কোনো দিন না চিরকালের বন্ধুত্ব থাকে, না চিরকালের শত্রুতা থাকে। এই মুহূর্তে তুমি কি ভাবছো যে আগামীতে, মানে আফটার রক্তবীজ নিশ্চয়ই প্ল্যানিং আছে নেক্সট, সবচেয়ে বেশি খুশি কি হবে? কীরকম ধরনের রোল তোমাকে অফার করলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে? কোনোদিন ভেবেছই নি নাকি এটা সম্পূর্ণ মানে আনএক্সপেক্টেডভাবেই রাখো? যদি রোল হিসেবে বলো, রক্তবীজ তো আর্টিস্টিক ছবি বিশাল কিছু না, ইটস আ হার্ডকোর কমার্শিয়াল ছবি। হ্যাঁ, তো কিছু মেকার্সরা না একটু যে একটা ইন্টেন্স রোল একজনকে দেব বা অঙ্কুশকে দেব, তার জন্য ওকে আমার মারাত্মক নিশ ছবি কিছু দিতে হবে, ভীষণ আরবান, ওটা না দিলেও যে আমি একটা ওকে ইন্টেন্স ক্যারেক্টার দিতে পারি, কারেক্ট, হ্যাঁ,
যেটাতে অ্যাজ অ্যান অ্যাক্টর ও এক ধাপ এগিয়ে যাবে, এরকম মেকার্স ভাবার মেকার্স খুব কম, এরকম ভাবনা রাখা। যেমন যখন আমি আমার কোনো একটা কমেডি সিনেমা, যারা একদম হার্ডকোর মাসালা কমেডি সিনেমা, হ্যাপি গো লাকি ক্যারেক্টার দেখে সেই মেকার কিন্তু আমাকে ফোন করে, 99% টাইম দেখেছি যে আমাকে ওই রকমই ক্যারেক্টার একটা অফার করেছে, ওই রকমই রোল, কারণ ওইটা যেহেতু ভালো লেগেছে। হরিপদ ব্যান্ডওয়ালা ফর এক্সাম্পল, সেন্স অফ হিউমার, কমিক টাইমিংটা ভালো, তো ওকে একটা এরকম ভাবা উচিত। কিন্তু একটা হরিপদ ব্যান্ডওয়ালা দেখে এইটা বুঝে যাওয়া যে ছেলেটার মধ্যে অভিনয়ের পোটেনশিয়ালটা আছে, কারণ কমেডি সবচেয়ে কঠিন, ওকে এবার এইটা দিই যেটা ওকে আজ অব্দি কেউ দেয়নি। এটা ভাবনার মানুষের খুব অভাব, এই ভাবনাটা। এরকম জিনিস এলে তোমার কাছে, ওই জন্য আমি শিবুদা নন্দিতাদির কাছে কিন্তু খুব গ্রেটফুল। চাইলেই আমাকে একটা ওরকম কিছু দিতে পারতো যেগুলো এতদিন ধরে দেখে এসছে। এমন একটা ক্যারেক্টার দিয়েছে না, যেটা সত্যি বলছি মুনির আলমের মতো ক্যারেক্টার আমি কোনোদিন করিনি। কিন্তু ওই মানুষগুলো যে ভেবেছে যে অঙ্কুশরা পুল অফ করতে পারবে, আমি চাই যে এরকম কিছু মেকার্স ভাবুক, মানে ওটাই আমার ইয়ে। আর অ্যাজ আ মেকার, অ্যাজ আ মেকার যেটা বললাম, এই যে এত বড় একটু আগে জ্ঞান দিলাম যে এই কনভিকশন নিয়ে বানানো, আমি তো ছবি ওরকম মারাত্মক কিছু অস্কার পাওয়ার মতো করিনি, হ্যাঁ বিশাল WBF যে পাওয়ার মতনও করিনি, সো অস্কার তো অনেক দূরের। তো আমার এটা নিজে অ্যাজ আ প্রডিউসার হিসেবে আমার ইচ্ছে আছে আমি ওই কনভিকশন নিয়ে বানাবো। অ্যাজ অ্যান অ্যাক্টার হয়তো EMI জন্য অনেক ছবি করতে হয়েছে, অ্যাজ অ্যান অ্যাক্টার হয়তো 1 বছর বসে আছি আর চলছে না বাড়ি, তার জন্যে হ্যাঁ করতে হয়েছে। অ্যাজ অ্যান অ্যাক্টার হয়তো মনে হয়েছে যে এটা তো আমি ফাটিয়ে বাড়িয়ে করে দিই চলো, কিন্তু এটা বুঝিনি যে ওভারঅল গল্পটা হয়তো সঠিক নয়, আমার রোলটা ভালো, গল্পটা নয়। সো অনেক ক্ষেত্রে হতে পারে, কিছু ক্ষেত্রে হতে পারে আমি অভিনয়টাই খুব খারাপ করেছি ওভার কনফিডেন্স হয়ে, যা খুশি হতে পারে। কিন্তু এবার অ্যাজ আ মেকার, অ্যাজ আ প্রডিউসার, তখন কিন্তু লোকে অনেকটা বেশি জাজ করবে আমাকে, তখন ভাববে যে, তখন তুমি বলবে না যে ডিরেক্টর এরকম তোমাকে জোর করে দেবো EMI, এইসব ভাবলে হবে না, বিকজ এখন তুমি রেসপন্সিবিলিটি ঘাড়ে নিয়ে নামছো। সো প্রত্যেকটা ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু তোমারও থাকবে, তোমার হাতে। তাই জন্য না আমি ওই কনভিকশনে, যেটা তোমার থেকেও আমি অনেক কিছু জানলাম, ওই জন্য আমি তোমায় জিজ্ঞেস করলাম, তুমি বলো যে তুমি ব্রডার পার্সপেক্টিভ থেকে আর আউটসাইড থেকে তুমি কিভাবে দেখছো, তোমার থেকেও আমি নিলাম। তো ওইগুলো আমার ইচ্ছা আছে যে ওইভাবে প্রেজেন্ট করা একটা গল্প অ্যাজ এ প্রডিউসার হিসেবে। তোমার অ্যাজ এ প্রডিউসার নেক্সট ছবি আসছে নারী চরিত্র বেজায় জটিল, হ্যাঁ। তাছাড়াও ভবিষ্যতে নিশ্চয়ই আরো ছবি, ভবিষ্যতে এখনো অবধি নিজের প্রোডাকশন হিসেবে গল্প দেখছি, পড়ছি, ডিরেক্টরসদের সাথে কথা বলছি, যেসব ডিরেক্টরস মানে আই লুক আপ টু, তো ওদের সাথে বসছি, কথা বলছি, এখন এটাই চলছে। এর মাঝখানে অ্যাজ অ্যান শুধু অভিনেতা হিসেবেও কিছু অফার্স আসছে, তো সেটা যদি সত্যি আমাকে সেইভাবে কিক দেয় এবং সেইভাবে এক্সাইট করে তবে করব, না হলে আমার ইচ্ছা আছে এবার নিজের প্রোডাকশনটাকে একটু এগিয়ে নিয়ে গিয়ে প্রোডাকশানে ছবিগুলো করা, কম করব, বছরে হয়তো 2টো করব, কম করব, কিন্তু একটু ঠিকঠাক করতে চাই। বেশ, প্রথম কথা হলো তোমার সঙ্গে আমার এর আগে আলাপ তো সেভাবে হয়নি, অনেকদিন আগে একটা ছবি নিয়ে কথা হয়েছিল, বাট সেটা বহু বছর আগে, তোমার মনে থাকারও কথা না, কারণ সেই সময় আমাদের একটা, তুমি ছিলে লন্ডনে, আমাদের কথা হয়েছিল অনেক দিন আগে, হ্যাঁ, মানে আমি বলছি বছর 5 তো হবেই, 4-5 তো হবেই লন্ডন। তাহলে লাস্ট লন্ডনের স্কেডিউলটা যেটা গেলাম লাস্ট, কিংবা তার আগে কোনো একটা, আচ্ছা তাহলে হ্যাঁ মানে 5-7 তো হবে, হ্যাঁ 4-5 বছর। কিন্তু তোমাকে আজকে তোমার সঙ্গে আলাপ হয়ে আই ফাউন্ড এ ডিফারেন্ট পারসন, কারণ আমার মনে হয় আপনারাও সেটা খুঁজে পেয়েছেন, কারণ জেনারেলি আমার পডকাস্টে এসে লোকজন মানে আমার দর্শকরা বলে যে অন্য একটা মানুষ খুঁজে পায়। আমি তোমার মধ্যে একটা অদ্ভুত ম্যাচুরিটি খুঁজে পেলাম, যে ম্যাচুরিটির মধ্যে বা একটা অদ্ভুত প্র্যাকটিক্যাল সেন্স অফ লাইফ খুঁজে পেলাম, যেটা আমাকেও খুব ইন্সপায়ার করলো কিন্তু। এবং মানে থ্যাংক ইউ ফর বিং সো ক্যান্ডিড। থ্যাংক ইউ, কারণ সত্যি বলছি, এইটা তোমাকে মাঝখানে বললাম না যে একটা ঘরে বন্ধ হয়ে থাকা অঙ্কুশ কোনটা, যখন একা থাকে চুপচাপ কি ভাবে, তোমার কাছে সেই অঙ্কুশটাকে বার করতে পারলাম আমি। থ্যাংক ইউ ফর দ্যাট, বিকজ অফ দিস অ্যাম্বিয়েন্স, বিকজ দ্য পার্সন ইউ আর, দ্য ভাইব আই গেট ফ্রম ইউ, প্রথমবার মানে সেভাবে দেখা হয় প্রপার। আর তোমার কাছে, তোমার সাথে ভাইবটা আমি এখানে লাইভ পেলাম আলাদা, কিন্তু তোমার মধ্যে একটা অদ্ভুত অরা আছে যেটা তোমার পডকাস্টে বোঝা যায়।
যেটা তোমার কথাবার্তার মধ্যে বোঝা যায়, যেটা তোমার সব থ্যাংক কিছুর ইউ মধ্যে থ্যাংক বোঝা ইউ যায়। থ্যাংক ইউ। এবং তাই জন্য আমি খুব চেয়েছিলাম তোমার সাথে একটা করতে, এবং যখন কোথাও না কোথাও সেই মানুষটাকে সামনে পেলাম এবং যখন কথা বলছি তখন সত্যিই বলছি, যখন এই এতজন ক্যামেরা, যখন কেউ থাকে না, তখন যখন একা আমি কি অঙ্কুশ কি ভাবি, নিজেকে কি বলি, সেটাই কিন্তু আমি এখানে প্রকাশ করলাম। কারেক্ট, থ্যাংক ইউ ফর দ্যাট। আমার পার্সোনালি আমি বলছি যে আমি যত এপিসোডস করি, আমি হোয়াট আই ট্রাই টু ফাইন্ড ইজ এ পার্সন। কারণ স্টাররা তো স্টার হয়, তারা তো ঠিক আছে, তারা তো তাদের একটা অন্যভাবে দেখা যায়, বাট আমি না একটা মানুষ খুঁজি। আমার মনে হয় এই জীবনে এই পডকাস্ট থেকে আমি যত মানুষ অর্জন করেছি অঙ্কুশ, অ্যাবসলিউটলি, মানে আই উইল বি এভার গ্রেটফুল ফর দিস ডিসিশন যে মানুষের চেয়ে বেশি রোজগার তো এই পৃথিবীতে কিছু নেই। না, মানে টাকা কত কি দেবে। সো আজকে আমার মনে হয় আমি আরেকজন মানুষ অর্জন করলাম, যার সঙ্গে আমার মনে হয় ভবিষ্যতে অনেক দিন কথা হবে, এবং যদি সব কিছু ঠিকঠাক ওয়ার্ক করে তাহলে সামথিং বিগ ক্যান হ্যাপেন ইন বিটুইন দিস টু পার্সন। আজকে খুবই ভালো লাগলো অঙ্কুশ, থ্যাংক ইউ সো মাচ। আমিও থ্যাংক ইউ, এবং আমি জানি না কতক্ষণ হলো আমাদের, 1 ঘন্টা 15-20 মিনিট হলো, বাট আমরা বুঝতে পারিনি না, কিন্তু এটা আমার এই 15 বছরের কেরিয়ারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট 1 hour 15 minutes দ্যাট আই ক্যান সে। তার কারণ আমি প্রচুর ইন্টারভিউ করেছি, কিছু কিছু ইন্টারভিউ 8 ঘন্টার হয়েছে, 40 মিনিটের হয়েছে, কিন্তু আমি না এখনও আজও আমি আসার আগে ভাবছিলাম যে অন্যবোধ আমি এত এক্সাইটেড, কিন্তু আমার আর নতুন কি বলার আছে, আমার কি, কারণ অনেক কথা হয়েছে ইন্টারভিউতে, সব ইন্টারভিউ যদি তুমি যোগ করো অনেক অ্যাঙ্গেলে কথা হয়েছে, কিন্তু বাট স্টিল মানে সত্যি মানে আমিও ভাবিনি যে আমার আর সত্যি কিছু জিনিস ছিল ভেতরে, কিছুটা বাকি ছিল, 15 বছরে সব বেরিয়ে যায়নি, 15 বছরে সব বেরিয়ে যায়নি, কিছু ছিল। অ্যান্ড থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং আউট দ্যাট। আরে ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ অ্যাজ ওয়েল। সো আজকের এপিসোড এখানেই শেষ করব, দেখা হবে পরের এপিসোডে। যদি যদি আপনাদের ভালো লাগে, কেমন লেগেছে আর কি সেটা আমি জানি শিওর এই এপিসোড তো ভালো লাগতে বাধ্য, কারণ দিস উইল বি ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট এপিসোডস। কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে লোকজনের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর কি বলবো তো, আর বলতে ভালো লাগছে না, এবার করেই ফেলুন, না করলে ব্যাপারটা ভালো হচ্ছে না। 76% লোক সাবস্ক্রাইব করে না, জানো কি করছেন আপনারা, সাবস্ক্রাইব করে না, তো করে ফেলুন। দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণের জন্য যেটা বারবার বলি আরেকবার বলে দিই, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। সো টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।